জোনাকি পোকার চোখের মতো, মানে জোনাকি পোকার সাইজ নয়, বেশ বড় সাইজ। মনে হচ্ছে ওখানে 15-16 জন মিলে হাঁটছে ওই রুমটার মধ্যে, বুঝলে? শুধু চোখগুলোই বুঝতে পারছে, শুধু মানে এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছে, ওই সাইড থেকে এই সাইডে আসছে। যার কাছে গিয়ে ঘটনাটা বলেছিল মেশো, উনি ফার্স্ট সাজেস্ট করে যে এক কাজ কর, এইসব ভূত প্রেত, ঠিক আছে, পিশাচ, যাই কিছু বলছিস না কেন, এইসবগুলো না বাস্তবে মানে রিয়েলিটিতে না এক্সিস্ট করে না, করে একজন তান্ত্রিককে নিয়ে আসে। তান্ত্রিকটা না বাড়িতে ঢোকার আগেই প্রথম ঢুকে ফের বেরিয়ে যায়, গিয়ে কিছু একটা মন্ত্রতন্ত্র জপ করে ফের ঢুকে না বাড়ির যে উঠোনটা আমি তোমাকে বলেছিলাম না সিমেন্ট করা, মানে ঢালাই ফেলা, যাতে না খাদা, তো উনি বলে একটা শাবল নিয়ে আয়। সদর দরজা থেকে মাটিটা খুললো, শুঁকলো মাটিটা, শুঁকে মাটিটা ওখানে রেখে দিয়ে ওদের দুজনকে বললো যে তোরা বাইরে, আমি তোদের সাথে বাইরে কথা বলবো, এর ভিতরে ঢুকবো না। বলে বাইরে এলো, এসে উনি বললো যেটা ওসব তো আমি বলছি আমার ভয় করছে এখন, উনি বলছে যে তোদের এটা বাড়ি তো নয়, কিন্তু পরের দিন সকালবেলা ওর দাদুকে বিছানায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝলে? না, খুঁজে পাওয়া যাচ্ছে না। যে মানুষটা শুধুমাত্র মানে হার্টবিটটা তুমি শুনতে হবে কান দিয়ে, শুধু হার্টবিটটাই চলছে, আর হা করিয়ে খাইয়ে দিতে হতো, সেই মানুষটাকে বিছানায় পাওয়া যাচ্ছে না, বুঝলে? এরা পুরো ঘর তছনছ করে খুঁজলো, কোথাও পাচ্ছে না। দেখছে ওর যে দাদুটা ছিল বাইরে পাঁচিলের গায়ে হেলাম দিয়ে, ঠিক আছে, দুটো পা ছাড়িয়ে কপালে একটা হাত দিয়ে আর কাঁদছে। ওটা পিওর সেগুন কাঠের কাঠ, মাসির কথা অনুযায়ী পিওর সেগুন কাঠ। বলছে আজ অব্দি কখনো ঘুম আসেনি, প্রায় ওদের বিয়ে হয়ে গেছে প্রায় 28-30 বছর হয়ে গেছে, একবারের জন্য ঘুম আসেনি। বলছে সেই খাট ভেঙে গুড়িয়ে দিয়েছে শুনে। বলছে তান্ত্রিক সদর দরজা দিয়ে ঢুকলো আর গ্রিলটা উপর থেকে ধুম করে ভেঙে তান্ত্রিকের সামনে পড়লো। 10টা 10:30টার দিকে খেয়ে দিয়ে উঠে মানুষ বাথরুমে যায় না টয়লেট করতে গিয়ে দেখছে টয়লেটের মধ্যে সুমন। Curiophyte presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো গাইস, ওয়েলকাম টু কিউরিওফাইটে আজকে আপনারা শুনতে চলেছেন ডায়মন্ড হারবারের কাকতন্ত্রের দ্বিতীয় পার্ট। এর প্রথম পার্টটি রবিবার দিন আপলোড করা হয়েছে। আপনারা যদি এই এপিসোডটাও প্রথমে শোনেন কোনো অসুবিধা নেই, আমি একটা রিক্যাপ দেওয়ার পর তারপর শুরু করছি। আর ঘটনাটা খুব ভালো করে বোঝার জন্য কাকতন্ত্রের প্রথম পার্টটিও আপনারা দেখতে পারেন। সৌমেন নতুন কাজের সন্ধানে তার বন্ধুর মামার বাড়িতে যায়, যে বন্ধু আগের জায়গাতেই তার সাথে একসাথে কাজ করত, আর সেখানেই তার উপরে ঘটে যায় কালা জাদু বা ব্ল্যাক ম্যাজিকের এক ভয়ঙ্কর ঘটনা। অন্য কারুর নেগেটিভিটি তার মধ্যে সঞ্চার করার একটা প্রয়াস দেখা যায়। জীবন মৃত্যুর দোরগোড়ায় এসে দাঁড়ায় ছেলেটি, কিন্তু তার কিছুদিন পরেই জানা যায় যে মামার যে ছেলেটি ছিল সে পজেসড। 17টি বৈষ্ণব প্রেতাত্মাকে ডেকে এনে সে নিজে পজেসড করে। তার একটা গূঢ় কারণ ছিল, কাকতন্ত্র দিয়ে সে সাধনাও করে। একটা কাকের বলিদান দিয়ে সেই বলির রক্ত নিজের ছবির মধ্যে সে দিয়ে দেয় এবং মাটিতে পুঁতে চলে আসে। শুধু একটা মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চাওয়াটাই কি তার জীবনের কাল হয়ে দাঁড়ালো? মেয়েটির সাথে সে শারীরিকভাবে এক হওয়ার বাজি ধরেছিল, আর সেটা পাওয়ার জন্য নিজের দাদুর আত্মাকেও সে ডেকে আনে। আর এরপর থেকেই ছেলেটির জীবনে ঘটে চলে মারাত্মক সব ঘটনা। কিন্তু এই সব কিছু সৌমেনের জীবনের সাথে কিভাবে জড়িয়ে গেল এবং কি হলো শেষমেশ, সেটা আজকের এই এপিসোড থেকে আপনারা জানতে পারবেন। কোথা থেকে দেখছেন আজকের এই এপিসোড সেটা অবশ্যই কমেন্ট করে জানান। তাহলে চলুন, আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি চলে যাব কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্টে। এবং আপনারা যারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান আপনার নিজের ঘটনা শেয়ার করার জন্য অথবা কোনো স্পিরিচুয়াল হেল্পের জন্য, তারা আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নাম্বারে। তাহলে চলুন শুরু করা যাক।
ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। এটা হয় মেন ঘটনা। এই ঘটনাটাই ঘটে, ওই দিন ঘটে। এবার আমি তোমাকে বললাম যে ওই তান্ত্রিক একটা স্পিরিট ওর সাথে পাঠিয়েছিল, মানে ওর কাছে বলেছিল যে তোর সাথে সবসময় থাকবে, তোকে প্রোটেক্ট করবে, সেটা বলেছিল। সেই স্পিরিটটার ক্ষমতা ছিল না এই স্পিরিট গুলোকে রোখার মতো, কারণ এরা আমি পরে জানতে পারলাম, মাসির মুখ থেকেই শুনলাম, পরে জানতে পারলাম যে এই যে স্পিরিট গুলো ওকে পজেস্ট করে রেখেছিল, ঠিক আছে, তোমার এরা হচ্ছে এতটাই ভয়ঙ্কর আর এতটাই শক্তিশালী, এদেরকে অনলি রিকোয়েস্ট করা যায়, ঠিক আছে, এদেরকে ছাড়ানোর মতো ক্ষমতা আমাদের আশপাশে কারণ নেই, মানে এটা মাসির মুখ থেকে শোনা। যাই হোক, এইবার শুরু হয় ওদের বাড়িতে আসল অ্যাক্টিভিটিস। অ্যাকচুয়াল খেলাটা এবার থেকে শুরু। এতক্ষণ যা কিছু বলছিলাম, ঠিক আছে, নর্মাল ছিল, এগুলো তোমার কাছে ক্রিপি মনে হচ্ছিল, বা আরো 5 জনের কাছে, দর্শকদের কাছে হয়তো মনে হচ্ছিল ব্যাপারটা ভীষণ ভয়ানক, বাট ভয়ানক তো এবার শুরু হলো, মানে ভয়ঙ্কর ঘটনা তো এবার শুরু হলো, বুঝলে। বলি, আমি তোমাকে বলেছিলাম যে আমি যখন ফার্স্ট টাইম ওদের বাড়িতে যাই, ওদের বাড়িতে সম্মুখ দরজার উপরে একটা ভাঙাচোরা মহাদেবের মূর্তি, বলেছিলাম তো। হ্যাঁ 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 হ্যাঁ। ওই মূর্তিটা কিন্তু অ্যাকচুয়াল ভাঙাচোরা ছিল না, বুঝলে, মূর্তিটা ঠিকঠাকই ছিল, বানানো ছিল। ওর উপরে একটা ওই রঙিন লাইট হয় না, যেটা ঘোরে চারদিকে, ওইরকম লাইটও ছিল, ঠিক আছে। ও যেদিনে মানে ওর ক্রিয়াকলাপ শেষ করে এসে ঘরে ঢোকে, সেই দিন থেকে ওর বাড়িতে নাকি একটা সিঙ্গেল কোনো দেবদেবীর মূর্তি ভালো ছিল না। প্রত্যেকটা ঠাকুরের, মানে ওদের সব সিমেন্টের ঠাকুর ছিল, ঠিক আছে, সব ঠাকুর দেবতা অটোমেটিক্যালি চিড় খেয়ে গেছে, মানে ঠাকুরের যে মূর্তিটা হয় না, মূর্তিগুলো সব চিড় খেয়ে গেছে অটোমেটিক্যালি, মানে ফেলে দিলে আচার মেলে যেরকমটা হয়ে যায়, এক্স্যাক্টলি সেরকমটা হয় প্রত্যেকটা মূর্তি, ইভেন ইনক্লুড ওই শিবের মূর্তিটাও, সবটা এরকম ভাবে। ওই জন্য দেখেছিলাম যে ভাঙাচোরা ছিল, বুঝলে। তো এটা গেল একটা ঘটনা। এইবার দেখো কিরকম ওয়ার্ড অ্যাক্টিভিটিস হয়। দেখো, মাসি বলছে, আমি ওদের একটা ছাগল আছে, ঠিক আছে, পাটনাই ছাগল বলে না, তুমি জানো হয়তো। তো পাটনাই ছাগল আছে, ছাগলটার জন্য খড় কুটছে, ঠিক আছে, খড় কাটছে, ছাগলটা খাবে বলে আর কি, উঠোনে বসে। ওদের উঠোনটা বেশ বড় সড়ো আর ঢালাই করা উঠোন, বুঝলে, যাতে না কাদা হয় বর্ষাকালে। তো খড় কাটছে মাসি। আমি তোমাকে বলেছিলাম না, ওপরের ঘরটা পুরোটা না, বারান্দাটা না পুরোটা গ্রিল দিয়ে ঘেরা, আমি তোমাকে বলেছিলাম, মনে করে দেখো। হ্যাঁ, ওই জন্যই বলেছিলাম প্রত্যেকটা পয়েন্ট একটু মাথায় রাখবে, তবে বুঝতে পারবে। তো মাসি বলছে আমি খড় কাটছি, হঠাৎ করে ধুম করে আওয়াজ, কি ওপর থেকে ওই যে সেট ছিল না, সেট দেওয়া ছিল, সেট একটা এসে পড়লো আমার সামনে, আমার থেকে 1 হাত ডিস্টেন্সে, মানে আর 1 হাত এদিক এলে আমার মাথার উপর পড়তো, আমি মরে যেতাম। সেটগুলো লোহার সেট হয়, কিন্তু ওগুলো কোনোটা কিন্তু এদিক ওদিক না, সব লোহারই সেট, আর প্রচন্ড ভারী হয়, একটা সেট ভালোই ভারী হয়, মোটামুটি 30-35 কিলো ওজন হয়। 30 না, অন্তত 20 কেজি তো আরামসে হয়। এবার 20 কেজি ওজনের ওয়েটের কোনো কিছু তুমি যদি দোতলার ওপর থেকে ফেলে দাও কারোর মাথার ওপর, সে বাঁচবে? আর সে কিন্তু বাঁচবে না। তো মাসি বলল, দেখছি ওটা হচ্ছে, মানে ওনার ছেলে নাম ধরেই বলছে, সুমন চালের ওপর, মানে ওই ভিতর থেকে এরকম ধাক্কা দিয়ে সেটটাকে খুলে দিয়ে ওপর থেকে উঠে চালের ওপর বসে ওই সেটটাকে মনে হলো ওর মার দিকে ফেলে, আর ওপর থেকে মানে ওই ফের ওই রহস্যের হাসিটা হাসছে, ঠিক আছে, মিটমিট করে হাসছে আর ভ্রু নাচাচ্ছে, বুঝলে। ওর এই হাসির মধ্যে না এই ভ্রু নাচানোর ব্যাপারটা ছিল, বুঝলে, প্রত্যেকবারই যতবার ও কৃপি হাসি দিয়েছে ততবারই ওর ভ্রু নাচানোর ব্যাপারটা ওর সাথে হয়েছে। ওর মা দেখছে, মানে ওর মা বলছে যেন ও আমাকে মেরে দিতে চাইছিল, বাট মেরে দেওয়ার আগে একটা ওয়ার্নিং দিল, বুঝলে, যে ব্যাপারটা হয় না সেরকম করে। তো এটা ওর মা ফার্স্ট, ওর মার সাথে এটা প্রথম হলো। ওর মা ওর বাবাকে বলেনি, কারণ ওই বলেছিলাম ওর বাবাকে বললে ফের করবে। এবার যেহেতু চাল খুলে পড়ে গেছে সেহেতু ওর বাবা জানতে পারবে, না বললেও তো জানতে পারবে। তো ওর বাবাকে বলাতে ওর মা বললো যে নাটটা মনে হয় হয়ে গেছিল, জং লেগে গেছিল, ওই জন্য পড়ে গেছে। ওর বাবাকে মিথ্যে কথা বলে, ওর বাবা আবার যথারীতি মিস্ত্রি লেবার নিয়ে পরের দিন ঠিক করে দেয়, কমপ্লিট করে দেয় সবটা। এইবার আসে মেন মোমেন্টগুলো, যেগুলোর জন্য আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। ওস্তবদা, মানে আমি কি বলবো, ভয় তো আমি তখন পাচ্ছিলামই, আর সাথে একটা রাগও ধরছিল, মানে রাগ ঠিক না, মানে আমার একটু হাসি পাচ্ছিল, মানে এই যে ঘটনাগুলো ঘটে এসছে এতক্ষণে একটু হাসিও পাচ্ছিল। বাট এবার না আমাকে পুরোপুরি মানে রীতিমতো মানে
মানে গুটি সুটি মেরে বসিয়ে দেওয়ার মতো একটা ঘটনা আমাকে বললো মাসি। মাসি বলছে আমি আর তোর মেসো ঘুমাচ্ছি, তখন বাজে রাত 1টা-1:30 হবে, মানে মনে নেই ওনার ঠিক, মানে উনি বলতে পারছেন না আন্দাজে, বলছে ওই 1টার পরে আর কি ঘটনাটা। বলছে সুমন কারোর সাথে যেন ফোনে বিড়বিড় করে কথা বললে যেমনটা হয় না, মানে মানুষ ফোনে বিড়বিড় করে কথা বললে আর নির্জুম রাত, কেউ কোথাও কোনো আওয়াজ নেই, দেখবে ঠিক পরিষ্কার বোঝা যায় যে কেউ না কেউ ফোনে কথা বলছে, বুঝতে পারলে? তো মানে ব্যাপারটা হচ্ছে আগেকার দিনে ছোটবেলায় যখন কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কথা বলতো ফোনে, যেরকম চুপি চুপি কথা বলতো ওরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিড়বিড় বিড়বিড় করে, একদম ঠিক, একদম ঠিক। বুঝতে পারছি। হ্যাঁ, তোর মা ভেবেছে যে সুমন কারোর সাথে ফোনে গল্প করছে, আর এদের টার্গেট হয় যে ওই মেয়েটার সাথেই, ঠিক আছে? এবারে না মেশোর কাছে যখন বলে, মেশো ফের রেগে গেছে, কারণ মেশো ওই বলেছিলাম না যে ওই মেয়ে ওই পাড়ার মেয়ের সাথে বিয়ে দেবে না বা এইসব শুনেছে, মেশো একটু রেগেই আছে। এবার যখন মাসি বলে যে জানো সুমন মনে হয়, এই আমাদের খোকা মনে হয় কারোর সাথে ফোনে গল্প করছে, ওই মেয়েটার সাথে মনে হয়, তুমি একটু যাও তো, একটু হাঁকি মেরে আসো তো, কারণ ওর কদিন পরেই পরীক্ষা, বুঝলে? তো বলাতে মেশো রেগে গেছে, রেগে গিয়ে ওপরে যায়, গিয়ে দেখছে সেই জনি, মানে কি বলে, কি পোকাটা বলে, জোনাকি পোকা, জানো জোনাকি পোকা অন্ধকার ঘরে জ্বললে টিপ 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 করে, জানো তো? হ্যাঁ, এবার তুমি দেখবে বেড়ালের চোখে লাইট মারলে দেখবে পুরো বেড়ালে বডি দেখা যাচ্ছে, নলি চোখ দুটো জ্বলছে, চকচক চকচক করছে। বলছে ওই রকম দুটো দুটো, মানে এবার চোখের ডিস্টেন্স কতটা হয়, 2 আঙুলের ডিস্টেন্স হয় তো, দুটো চোখের ডিস্টেন্স। হ্যাঁ, মানুষের চোখের কথা বলছি, 2 আঙুলের ডিস্টেন্স দুটো চোখ। বলছে ওই রকম চোখ মানে 10 থেকে 12টা চোখ, মানে 10 থেকে 12 জোড়া চোখ আর কি, মানে 10 থেকে 12 জন ঘরের মধ্যে না চোখ দুটোই অনলি দেখতে পাচ্ছে, মানে মেলা কোটরে জোনাকি পোকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো সিমিলারলি, ঠিক আছে? ওকে ওকে। বাট সেটা সাইজ কিন্তু মানুষের চোখের মতোই, জোনাকি পোকার চোখের মতো, মানে জোনাকি পোকার সাইজ নয়, বেশ বড় সাইজ। মনে হচ্ছে ওখানে 15-16 জন মিলে হাঁটছে ওই রুমটার মধ্যে, বুঝলে? শুধু চোখগুলোই বুঝতে পারছে, শুধু মানে এই সাইড থেকে ওই সাইডে যাচ্ছে, ওই সাইড থেকে এই সাইডে আসছে, এরকম হচ্ছে। আমি তোমাকে বললাম না শুরুতে যে মেশো একটু দলদার টাইপের, একটু মগ্নচড়া, বেশ সুন্দর হেলদি লোক ছিল, উনি ছিটকে পড়ে একটা স্টিলের বালতির ওপরে, ওইটা দেখে আর বালতিটা পুরো তুবড়ে এক হয়ে যায়, মানে পুরো ওপর থেকে নিচ এক হয়ে যায়, বুঝলে? ঘটনাটা ওখানে, ওটা তো ঘটলোই। এরপরে আরো একটা ঘটনা ঘটে, তো ওই ঘটনাটা আমি বলছি, যেটা আমি তোমাকে বলছিলাম যে তোমার মেশো যায়, ঠিক আছে, দেখে ওই বালতিটা দুমড়ে যায়, পড়ে গিয়ে, মেশো ওইরকম একটা চেয়ারার লোক, বাট স্টিল ওটা হয়। তো মেশো না বলার মতো শক্তি ছিল না, মেশো ওই যেমনটা মাসি ঠিক হন্তদন্ত করে, মানে গড়িয়ে গড়িয়ে সিঁড়ি থেকে নেমে আসে, তো নেমে এসে মাসিকে ঘটনাটা বলে, মানে কি বলবে, মানে পুরোপুরি ওইভাবে ডিটেলসে বলতে পারেনি, কারণ বলার মতো ক্ষমতাতে ছিল না উনি। জাস্ট এটুকু বলে যে মানে ওপরে হাত দিয়ে দেখায় আর কিছু বলতে চায়, ঠিক আছে, যে এরকম এরকম ব্যাপার বলতে চায়, বাট বলতে পারেনি, যেটা পরের দিন ক্লিয়ারলি বলে, ওই টাইমটাতে বলতে পারেনি। তো মাসি ফ্রিজ থেকে জল টল বের করে চোখে মুখে জল দেয়, ঠান্ডা জল খাওয়ায়, কিছুক্ষণ বসায়, তো দেখছে মেশো জ্বর এসছে, মেশো, ঠিক আছে, তো জ্বর এসছে, মেশোকে জ্বরের ওষুধ টষুধ দিল ওই রাতে, দিয়ে ওরা দুজন শুয়ে পড়ে। পরের দিন মেশোর জ্বর টর সেরে যায়, সকালে ঘুম থেকে উঠলো, জ্বর কমে গেছে। মেশোর এবার একটা জিনিস মনে হতে শুরু হলো যে আমার ছেলের সাথে কিছু একটা বাজে কিছু মানে ঘটছে, ঠিক আছে, যেটা আমরা এতদিন ইগনোর করছিলাম, যেটা আমাদের করা উচিত হয়নি, বুঝতে পারলে? তো মেশো মাসির কাছে আলোচনা করে ব্যাপারটা, যে এরকম যদি এরকম হতে থাকে তাহলে কি হবে। এবার না এই এত কিছু ঘটার পরে না ওরা বাবা মা হয়েও না ওদের ছেলের কাছে ওরা যেতে ভয় পাচ্ছে, মানে বুঝতে পারছো? হ্যাঁ, এবার আসি অ্যাক্টিভিটিস, আরো একটা অ্যাক্টিভিটিস দেখো, ঘরের একটা সিঙ্গেল কোনো ল্যাম্প নেই, লাইট নেই, ওই যে বলছিলাম না পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল সুমনের ঘরটা, এই নয় যে ওর ঘরে লাইট নেই বা ও লাইট জ্বালেনি, কোনো লাইট ছিল না, সব লাইট ভেঙে তছনছ করে দিয়েছিল। পরের দিন সকালবেলা উঠে ওরা ওটা দেখে, ঘর পুরোপুরি মানে কি বলবো, তল্লাশি নিলে যেমনটা হয় না তেমনটা হয়ে আছে, মানে সব জামা কাপড় আলমারির থেকে বের করে খাটের ওপর পড়ে আছে, কিছুটা মেঝে ছড়িয়ে আছে, সিলিং ফ্যান দুমড়ে দিয়েছে, সিলিং ফ্যানের যে এগুলো হয় সেগুলো সব দুমড়ে এক জায়গা করে দিয়েছে। হ্যাঁ, তারপরে তোমার যে ড্রেসিং টেবিল হয় না, কাঁচ দেওয়া থাকে যেগুলোতে, ওগুলো সব ভেঙে, কাঁচগুলো সব ভেঙে চুরমার হয়ে আছে। তারপরে গিয়ে বাল্ব টিউবলাইট যা কিছু ছিল, নাইট ল্যাম্প, সমস্ত কিছু ভেঙে সব মোটামুটি মেঝেতেই পড়ে আছে।
আর এগুলো ভেঙেছে যে না, সব থেকে বড় আশ্চর্যের ব্যাপার, এরা কেউ জানেই না, আওয়াজ হয়নি, মানে আওয়াজ পায়নি, বুঝতে পারলে? এটা এদের কাছে সব থেকে বেশি স্ট্রেঞ্জ লেগেছে, যে এত কিছু ভাঙতে গেলেও তো অ্যাটলিস্ট আওয়াজ হবে, কিন্তু এরা কোনো আওয়াজ পায়নি। কখন ভেঙেছে, কিভাবে ভেঙেছে এরা জানেই না, বাট ভেঙে আছে, এরা দেখেছে পরের দিন। তো মেসো ডিসাইড করলো যে এ মনের রোগ না, যেটা উনি এতদিন ভেবে আসছিলেন সেই জিনিসটা নয়। তো উনি ওনার কিছু বন্ধু বান্ধবের সোর্সে, বন্ধু বান্ধবের কাছে গিয়ে ঘটনাটা বলে, হালকা পাতলা করে বলে, পুরোটা বলেনি, হালকা পাতলা করে বলে, তাও যারা খুব ক্লোজ ছিল ওনার তাদের কাছেই বলে। তো ওদের যেটা হয় না, অতিরিক্ত শিক্ষিত মানুষরা না সহজে এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করে না, সে খারাপ ভাবলেও আমি এটা সত্যিটাই বলছি তোমাকে। তো সহজে এটাকে অ্যাকসেপ্ট করে নেয় না। তো যার কাছে গিয়ে ঘটনাটা বলেছিল মেসো, উনি ফার্স্ট সাজেস্ট করে যে এক কাজ কর, এইসব ভূত প্রেত, ঠিক আছে, পিশাচ, যাই কিছু বলছিস না কেন, এইসবগুলো না বাস্তবে মানে রিয়েলিটিতে না এক্সিস্ট করে না, এসবগুলো জাস্ট গল্পের বইয়ে বা ঠাকুরমার ঝুলিতে এই সমস্ত জায়গাতে এক্সিস্ট করে, বাকি কোথাও রিয়েলিটিতে এক্সিস্ট করে না, ঠিক আছে? যে মরে যায় তার কোনো ক্ষমতা নেই বেঁচে থাকা একটা মানুষকে তছনছ করে দেওয়া, মানে ওই লোকটার উক্তি ছিল এটা। দিয়ে উনি সাজেস্ট করে যে একটা মনোবিজ্ঞানী, মানে ওই যারা কাউন্সেলিং টেলিং করে না, তো ওইরকম কাউকে একজনকে ডেকে এনে তুই আগে ফার্স্ট দেখা, ঠিক আছে, দেখিয়ে দেখ সে কি সাজেস্ট করে, দেখবি তোর ছেলের ওই মানসিক সমস্যাটাই হয়েছে, মেয়েটা প্রপোজালটা অ্যাকসেপ্ট করেনি, তো সেই দিক থেকে একটু ভেঙে টেঙে পড়েছে, এছাড়া কিছু না, এত 7-5 ভাবিস না। তো মেসো তখন ওকে ঘুরিয়ে কোশ্চেন করেছিল ওনাকে, যে তাহলে আমি বা আমার স্ত্রী যে ঘটনাগুলো ঘটেছে আমাদের সাথে বা দেখে দেখে আসছি আমরা এতদিন ধরে, তাহলে এগুলো কি মিথ্যে? আমরা তো নিজের চোখে দেখছি, আমি নয়, মানে আমার স্ত্রী নয় মিথ্যে বললো, আমি তো আর মিথ্যে বলছি না, আমি তো নিজের চোখে দেখেছি। তখন ওই লোকটা বলে, কৌস্তবদা, যে এত ভাবনা চিন্তা করার কিছু নেই, তুই আগে ওই মনোবিজ্ঞানী যিনি আছেন ওনাকে, মানে আমি, মানে ওই লোকটা বলছে যে আমি যোগাযোগ করিয়ে দিচ্ছি, তুই আগে দেখা, ঠিক আছে? তো এই কথাটাকে আমি এত গুরুত্ব দিয়ে বলছি, এর পিছনে কারণ আছে, সেটা আসলে মানে শুনলে বুঝতে পারবে। তো তো বলে উনি যোগাযোগ করিয়ে দেয় যথারীতি। তো 2-3 দিনের মধ্যে ওই একজন মহিলাকে উনি রিক্রুট করিয়েছিলেন, মানে ওনার বাড়িতে আসবে কাউন্সেলিংটা করানোর জন্য। তো খুব ভালো কথা, আসে মহিলাটা, বলছে, মাসি বলছে, উনি জাস্ট ওদের যে সদর গেটটার কথা বলিনি, যেখানে মহাদেবটা আছে আর কি, ওই গেটটা জাস্ট গ্রিলটা খুলে না ঢুকেছে ওপর থেকে। আমি তোমাকে বলেছিলাম আগে যে ওপরের গ্রিলটা কিন্তু ভাঙা, মানে ভেঙে ফেলে দিয়েছিল, এই সরি গ্রিল বলছি, তোমার এই না বলাটা ভুল হলো, সরি, তোমার ওপর থেকে ওই যে তোমার পিতলের যে ঘটি হয় না, জল খায় যে ঘটি, ওই ঘটি বাগিয়ে মারে ওই যে মহিলাটা যিনি আসছিলেন কাউন্সেলিং করবে বলে, ওনার মারে কপালে লাগে, ঠিক আছে? ভাগ্য খুব ভালো ছিল, চোখে লাগেনি, কপালে লাগে, উনি ওখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। পরবর্তীকালে 6-7টা সেলাই হয় ওনার কপালে, ঠিক আছে? কপাল থেকে ওই আমাদের কানের গোড়া পর্যন্ত এত দূর কেটে যায়, বুঝলে? এতটা ডিপ হয়ে কেটে যায় যে 6-7টা সেলাই হয়। এটা একটা ঘটনা ঘটে, তো ওর আর কাউন্সেলিং করা হলো না, ঠিক আছে? ফিরে এলো, ওনাকে সেবা শুশ্রূষা করে উনি চলে গেল, আর আসেননি উনি পরবর্তীকালে। এবার গেল, এটা একটা ঘটনা ঘটলো। এবার মেসো ডিসাইড করলো যে না, এরকম ভাবে হবে না, ওকে তো কোথাও নিয়ে যাওয়া তো প্রশ্নই ওঠে না, তাহলে আমাকে কোনো তান্ত্রিকের কাছেই নিয়ে যেতে হবে, এছাড়া কোনো অপশন নেই। এটা উনি ডিসাইড করলো মনে মনে, এটা কিন্তু আর কাউকে বলেনি, ঠিক আছে? কারণ অ্যাক্টিভিটিস না যতই হোক, তুমি মানে তোমার বাবা মা তোমার অ্যাক্টিভিটিস দেখে যেটা না বুঝতে পারবে, বাইরের লোক তো বুঝতে পারবে না ততটা, না? ওরা যতটা ডিপলি বুঝতে পারবে, ওরা বাবা মা ছিল, যতই হোক তোরা বুঝতে পারছে। তো ওর বাবা মনে মনে ডিসাইড করে যে এটা আমি 7-5 করবো না, 7-5 কান করবো না, আমি নিজে নিজে গিয়ে একটা তান্ত্রিক কাউকে ডেকে নিয়ে চলে আসবো, এনে দেখাবো একবার। তো উনি গিয়ে যোগাযোগ করে একজন তান্ত্রিককে নিয়ে আসে। তান্ত্রিকটা না বাড়িতে ঢোকার আগেই প্রথম ঢুকে ফের বেরিয়ে যায়, গিয়ে কিছু একটা মন্ত্রতন্ত্র জপ করে ফের ঢুকে না বাড়ির যে উঠোনটা আমি তোমাকে বলেছিলাম না সিমেন্ট করা, মানে ঢালাই ফেলা, যাতে না খাটা, তো উনি বলে একটা শাবল নিয়ে আসলো। শাবল দিয়ে এবার ওই উঠোনের ঢালাইটা অত হার্ড ঢালাই ছিল না যে তুমি শাবল হবে না, মানে পাতলা ঢালাই ছিল, জাস্ট কাদাটা না হয় ওই কারণে। তো শাবলের পিছনটা দিয়ে এরকম করে গর্ত খুলে না মাটিটা বের করলো, ঠিক আছে?
মাটিটা বের করে মাটিটা শুঁকলো, শুঁকে মাটিটা যেখানকার মাটি সেখানে রেখে পা দিয়ে আবার চেপে দিল, দিয়ে মেসো মশাইকে বললো বাড়ির বাইরে আয়, বলে উনি না বাড়ির বাইরে সোজা বেরিয়ে গেল। ওখান থেকে বুঝতে পারলে? ঢোকেইনি আর। না আর ঢোকেইনি সদর দরজা থেকে মাটিটা খুললো, শুঁকলো মাটিটা, শুঁকে মাটিটা ওখানে রেখে দিয়ে ওদের দুজনকে বললো যে তোরা বাইরে আয়, আমি তোদের সাথে বাইরে কথা বলবো, এর ভিতরে ঢুকবো না। বলে বাইরে এলো, এসে উনি বললো যেটা ওসব তো আমি বলছি আমার ভয় করছে এখন, উনি বলছে যে তোদের এটা বাড়ি তো নয়, এ তো প্রেতপুরী, তোরা আছিস কিভাবে, তোরা আছিস, তার থেকে বড় কথা তোরা বেঁচে আছিস কিভাবে। আচ্ছা। হ্যাঁ, বলছে এদেরকে একে বলেনি কিন্তু, বলছে এদেরকে ছাড়ানো আমার পক্ষে ইম্পসিবল, নেক্সট টু ইম্পসিবল। একমাত্র আমার গুরুদেব যিনি আছেন তার শরণাপন্ন তোমরা হও, যদি তিনি কিছু করতে পারেন তাহলে পসিবল, আর না হলে তোদের ছেলেকে তোরা বাঁচাতে পারবি না, কোনোদিন মানে কোনোভাবে পসিবল না। আর তোদের বাড়িতে কোনো ঠাকুর দেবতা আর নেই, আর ইন ফিউচার প্রতিষ্ঠা করতে পারবি কিও বলতে পারছি না, তোদের বাস্তু পুরো শেষ, তোদের বাস্তু দেবতাও নেই, তোর আর কিছু নেই, পুরো শেষ, এই জায়গাটা পুরো শ্মশান হয়ে গেছে, এক কথায় তুই ধরে নে শ্মশান এটা, ঠিক আছে। উনি যথারীতি এইভাবে বলে দিয়ে চলে যায়। এরা না নিজেদেরকে ধরে রাখতে পারলো না, বুঝলে, এবার এরা পুরোপুরি ভেঙে গেছে। যতই তুমি মানে শক্তিশালী হও না কেন, একটা সময় পরে তোমাকে দুর্বল তো হতেই হবে না, প্রত্যেকটা মানুষের একটা দুর্বল জায়গা তো থাকবেই। তো এদেরও ছিল, এদের ছিল ওদের ছেলে, তো এরা না পুরোপুরি ভেঙে পড়ে। তবে ওই যে তান্ত্রিকটা যিনি ছিলেন, মানে এসে এই মাটিটা শুঁকে যিনি চলে গেছিলেন, উনি বলে গেছিল একটা কথা, যেটা আমার সাথে হয়েছিল, বুঝলে কস্তবদা। এবার আসছি, হ্যাঁ, ঘটনাটা কিরকম ইন্টারকানেক্ট তুমি দেখো, বুঝতে পারবে। উনি বলে গেছিল একটা উপায় আছে যেটা আমি বলে দিয়ে যাচ্ছি, একটু ভালো হবে, মানে 10% ভালো, মানে তোরা যে এই যে সহ্য করছিস না যেগুলো, এগুলো তোদের সাথে আপাতত হবে না, হোল্ড হবে, কিছুদিনের জন্য হোল্ড হবে, ততদিন পর্যন্ত ওই ওনার যে গুরুদেব ছিল ওনার সাথে যোগাযোগ স্থাপনের জন্য সময়টা দিয়েছিল, ওই যে গ্যাপ, ঠিক আছে, ওই গ্যাপটুকুর জন্য মানে 2-4 দিনের জন্য ঠিক করে দেওয়ার একটা ব্যাপার বলেছিল। তো সেটা কি করতে হবে, সেটার জন্য একটা ক্রাইটেরিয়া উনি বলেছিল যে এরা যারা আছে তোর ঘরে, তোর বাড়িতে, শুধু তোর ছেলেকে পজেস্ট করে নেই, তোরা হ্যাঁ, ওরা হচ্ছে না গুরু দক্ষিণা নিয়ে রেখেছিল, বুঝলে, যে কারণে ওদের দুজনকে পজেস্ট করতে পারেনি, বাকি ওদের দীক্ষা দিয়ে রেখেছিল। হ্যাঁ, গুরু দীক্ষা নিয়ে রেখেছিল, দ্যাটস ওয়াই ওদেরকে পজেস্ট করতে পারেনি, বাট ওদের লিভিং রুমে পর্যন্ত স্পিরিট ছিল, এটা ওই সাধুটা বলেছিল, মানে তান্ত্রিকটা, বাট তোদের কোনো ক্ষতি করতে পারেনি কারণ তোদের গুরু বর রয়েছে, এরকম বলেছিল। এবার উনি যেটা বলে গিয়েছিল যার সময়, যে কয়েকদিনের জন্য আমি সুস্থ করে দিতে পারি, সুস্থ ঠিক নয়, মানে আমি একটু শান্ত করে দিতে পারি ওদেরকে, সেটা হলো একটা উপায় রয়েছে। অ্যাকচুয়ালি এই যে তান্ত্রিকটা এসেছিল ইনিই বলেন সবটা, যে এরা কারা, কিভাবে পজেস্ট, মানে এরা কারা, ঠিক আছে, এদের পরিচয়টা ওই তান্ত্রিকই ওদেরকে দেয়, ঠিক আছে। আর বলে দেয় যে এরা শোল খুঁজছে, ঠিক আছে, এরা একটা শোল চায়, আর তোর ছেলে যেহেতু ইয়াং, অল্প বয়স, ঠিক আছে, তো ওকে ছাড়বে না, তো এটাকে ট্রান্সফার করাতে গেলে উনি কিছু একটা জড়িবুটি টাইপের দিয়ে যায়, ঠিক আছে, আমি জানি না কি বলেছিল, এটা তোর ছেলেকেও খাওয়াবি, ঠিক আছে, আর আমি মানে উনি মন্ত্রতন্ত্র জপ করে দিয়ে গেছিল, বলেছিল এটা অন্য কাউকে খাইয়ে দিবি, খাওয়ালে কি হবে, তোর ছেলের শরীর থেকে স্পিরিটটা গিয়ে যার খাওয়াচ্ছিস, সেকেন্ড যাকে খাওয়াচ্ছিস তার শরীরে চলে যাবে। এবার বুঝতে পারলে ঘটনাটা আমি কিভাবে বললাম আমার সাথে ইন্টারকানেক্ট। হ্যাঁ, তো মাসি যেটা ভুল করেছিল সেটা হাঁসের মাংসের সাথে অ্যাড করেছিল পুরোটা, আর যেটা সেই হয় না যে মানে 95%টা হাঁসের মাংসের সাথে অ্যাড করেছিল, আর বাকি 5%টা মুরগির মাংসের সাথে অ্যাড করেছিল, পুরোটার সাথে না, ওই বাটিটার সাথে, মানে যে বাটিটা আমাকে খেতে দিয়েছিল, বাট আমি তো পুরো খাইনি, 1 পিস খেয়েছিলাম, যে কারণে আমার উপরে হতে পারে যে মানে যে জিনিসটা মানে হাঁসের মাংসটা যে বাটিতে এনেছিল সেই বাটিতেই মুরগির মাংসটা আবার দিয়েছে, তাই হ্যাঁ, পুরোটা আমি পাইনি, এফেক্টটা পাইনি, নাহলে হয়তো আমি মারা যেতাম, বুঝলে, যেটা আমার ওই ফকির দাদুটা বলেছিল, যে তুই খেয়েছিস কেন, মোটামুটি কথা, তুই খেয়েছিস কেন, আর তুই যদি আরো কিছুক্ষণ থাকতিস তুই হয়তো বাঁচতিস না, এটা আমাকে বলেছিল। তো এটাই হয়েছিল, এবার বুঝতে পারলে কানেক্ট হলো ব্যাপারটা। হ্যাঁ, তো এটা ওরা ট্রাই করেছিল আমার উপর, বুঝলে। এবার এইটা বলতে গিয়ে না মাসি মানে কি বলবো, আমার পায়ে শুধু ধরেনি, বুঝলে, শুধু পায়েটা ধরেনি, বাকি সব করেছিল, যেটা সত্যি কথা, অস্বীকার করার কোনো জায়গা নেই,
শুধু পায়ে ধরেনি, বাকি সব করেছিল। তো আমি আবার করে নিলাম যে তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, ব্যাস দ্যাটস ইট, আমার আর কিছু জানা নেই। তো এবার বলি শোনো, তো এটা ট্রাই করেছিল বাট এটা হয়নি, ঠিক আছে। তো এটা ট্রাই করার পরে আমরা যেদিন ওদের বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে আসি, সেই দিন রাতের ঘটনাটা তুমি শোনো, শুনলে তুমি মানে তোমার তোমার গুজবাম্পস আসবেই। এখন কি হয়, রাত্রিবেলা মেশো ওই 10টা 10:30টার দিকে খেয়ে দিয়ে উঠে মানুষ বাথরুমে যায় না টয়লেট করতে গিয়ে দেখছে টয়লেটের মধ্যে সুমন, বুঝলে। আচ্ছা, যেখানে নেক্সট টু ইম্পসিবল এটা, কারণ ওদের যে সিঁড়িটা রয়েছে না, সিঁড়ির ওপরে মানে সুমনের ঘরে উঠতে গেলে বারান্দার আগেই সিঁড়ি, ঠিক আছে। যে সিঁড়িতে এত বড় একটা তালা মেশো বহুদিন আগে, মানে যেদিন তান্ত্রিক এসে বলে গেছিল সেই দিন থেকেই লাগিয়ে দিয়েছিল। তাহলে ও নামবে কোত্থেকে? ওকে নামতে গেলে মেশোকেই তালাটা খুলতে হবে, বাইরের থেকে কাউকে গিয়ে তালাটা খুলতে হবে, তবে গিয়েও বেরোবে, তাছাড়া ওর বেরোনোর কোনো অপশনই নেই। মেশো দেখেন ওখানে চিৎকার করে বাথরুমে পড়ে যায় স্লিপকে, স্বাভাবিক। পড়ে যেতে মাসি ছুটে যায়, গিয়ে দেখছে মেশো একাই, বাথরুমে আর কেউ নেই, বুঝলে। কি হলো মাথায় লেগেছে, একটু জল টল দিল, কি হলো বলছে বাবু কোথায়? যে বাবুর ঘরে। বলছে না, ওইক্ষুনি বাথরুমে ছিল। বলছে তোমার মাথা খারাপ? বলছে তুমি ঘরে চলো আগে। বলে মাসি ঘরে নিয়ে এসে দেখছে ওদের ঘরে সুমন শুয়ে আছে বিছানাতে। এবার দুজনের মাথায় বাজ পড়েছে, বুঝলে। বাথরুমে কাকে দেখলে তাহলে? হ্যাঁ সেটাই, সব থেকে বড় কথা, বাথরুমে ছেলেকে দেখেছে, ছেলেকে এটা মানে মাসি দেখতে পায়নি, মেশো দেখতে পেয়েছিল। এবার যখন ওরা মাথায় টাথায় জল টল দিয়ে ঘরে এসে দেখছে, দুজনেই দেখছে খাটের ওপর ওদের ছেলে শুয়ে আছে, ওদের খাটে, ওদের লিভিং রুমে, বুঝতে পারলে। আচ্ছা, এবার ওরা দুজনে তো পুরো মানে দুজনে একসাথে সেন্সলেস হয়ে গেলে তো কে কার সামলাবে, বুঝলে। মেশো নিজেকে একটু সামলালো, মাসি নিজেকে আর সামলাতে পারলোই না, মাসি সেন্সলেস হয়েই গেল, চিৎকার করে উঠে সেন্সলেস হয়ে গেল। হ্যাঁ, তো এবার সেন্সলেস হয়ে যেতে এবার মেশো না আর পারছে না, মানে এবার কাউকে না কাউকে বলতেই হবে, নাহলে আর পারছে না, সামলাতে পারছে না। মেশো ওনার বাড়ির একদম ক্লোজ বাড়ি, ওনার খুঁড়তুতো ভাইটাই হবে আর কি, ওই রাতে গিয়ে ডেকে আনে, ঠিক আছে। ডেকে আনতে ওনাকে গিয়ে বলে যে এই ব্যাপার, তোর ভাইপোকে আমরা মনে হয় বাঁচাতে পারবো না, ঠিক আছে। কান্নাকাটি করে আর বলে। তো উনি একটা মানে বলে না যে 5টা মানুষ তো 5টা রায়, একটা কথা নেই। উনি ওনার মতো একটা বলে যায় যে তোরা এসব ভুল ভাল, তোদের কি এই 2022 এসে দাঁড়িয়ে ইন্টারনেটের যুগে, ফেসবুকের যুগে তোরা এইসব ভাবছিস, এইসব করছিস, ঠিক আছে, এইসব ছাড়, বাদ দিয়ে ঘুমো তোরা, বলে উনি চলে যায় জ্ঞান ফ্যান দিয়ে, যেমনটা হয় তখন চলে যায়, কিছু হয়নি। উনি বাড়ি চলে গেছে, ওই যে কাকুটা এসেছিল আর কি, উনি বাড়ি চলে গেছে, গিয়ে দেখছে সুমন ওদের লিভিং রুমে। আচ্ছা, বুঝতে পারছো, সুমন ওদের লিভিং রুমে চলে গেছে। সাংঘাতিক ব্যাপার ভাই, ভীষণ সাংঘাতিক। আমি বলছি না তুমি, মানে আমি শুনছি না, আমি ভাবছি যে আমি ঘড়ি দেখছি কটা বাজে, এবার আমার পালাতে হবে, বুঝলে। কারণ ওপরেই পজেস্ট হয়ে পড়ে আছে, আর আমি নিচের তলাতে আমি শুনছি, এবার আমার পালাতে হবে। এবার ওই যে কাকুটা এসেছিল সে চিৎকার করে ছুটে এদের বাড়ি চলে আসে। এবার মেশোর নাম ধরে বলছে দাদা আমাকে বাঁচা। বলছি তোর ছেলে কোথায়, তোর ছেলেকে ছেড়ে রেখেছিস? বলছি কেন, সে তো উপরে, তালা দেওয়া, দেখালো লাইট টর্চ মেরে দেখালো, দেখ আমাদের সিঁড়িতে তালা দেওয়া, সে তো উপরে, ওকে বেঁধে রেখে দিয়েছি, মানে ঘরে বন্দি আছো। বলছি ও তো আমার ঘরে, ঠিক আছে। যখন বলে এরা দৌড়ে যায়, গিয়ে দেখে কেউ নেই, স্বাভাবিক থাকবে না। তো এবারে না এদের দুজনের সাথে সাথে ওর ওই কাকাটাও পাগল হতে শুরু হলো, ঠিক আছে। অ্যাড হলো একটা মানুষ, নতুন মানুষ অ্যাড হলো, ঠিক আছে। গুনতে থাকো এবার। হ্যাঁ, ওর যে দাদু প্যারালাইজড হয়ে শুয়েছিল, আমি তোমাকে বলেছিলাম তো প্যারালাইজড হয়ে শুয়ে আছে পুরো। পরের দিন সকালবেলা ওর দাদুকে বিছানায় কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, বুঝলে। না, খুঁজে পাওয়া যাচ্ছে না। যে মানুষটা শুধুমাত্র মানে হার্টবিটটা তুমি শুনতে হবে কান দিয়ে, শুধু হার্টবিটটাই চলছে, আর হা করিয়ে খাইয়ে দিতে হতো, সেই মানুষটাকে বিছানায় পাওয়া যাচ্ছে না, বুঝলে। এরা পুরো ঘর তছনছ করে খুঁজলো, কোথাও পাচ্ছে না। দেখছে ওর যে দাদুটা ছিল বাইরে পাঁচিলের গায়ে হেলাম দিয়ে, ঠিক আছে, দুটো পা ছাড়িয়ে কপালে একটা হাত দিয়ে আর কাঁদছে, বুঝলে। আচ্ছা, ওইভাবে, হ্যাঁ, মনে হচ্ছে কেউ ওনাকে বিছানা থেকে কোলে করে এনে ওইভাবে বসিয়ে দিয়ে চলে গেছে, বুঝলে। কাঁদছে। তো কথা বলতে মানে খুব আস্তে আস্তে, খুব অল্প কথা বলে, এরকম টাইপের লোক ছিল, মানে আর নেই, এবার চলে যাবে, ওনার শেষ, একদম শেষ টাইম চলছে। কাঁদছে।
তো মেসো ছিল ওটা। মেসো বলছে বাবা কি হয়েছে, তুমি এখানে কিভাবে, মানে সম্ভব কিভাবে, তুমি এলে, তোমাকে কে নিয়ে এসছে এখানে? বলতে বলতে এই কথাটা মেসো দাদুকে জিজ্ঞেস করছে, মাসি চিৎকার করে এসছে, বলছে ওগো তুমি তাড়াতাড়ি ভিতরে এসো, বাবা আর নেই। মারা গেছে? হ্যাঁ, বাবা মারা গেছে। কোথায় না, বাবা ওই খাটের তলায় বাবার ডেড বডিটা পড়ে আছে। সাংঘাতিক ব্যাপার তো ওটা। হ্যাঁ, এবার তো ওনার শ্বশুর মারা গেল। শ্বশুরের এবার মেসোকে যখন চিৎকার করে এটা বলে, মেসো মানে এবার ছুটে এবার কোন দিকে যাবে, উনি যে সামনে বসে কাঁদছে তার সাথে কথা বলবে না, ঘরের দিকে ছুটে যাবে। মেসো ওখানে স্টপ হয়ে আছে। বললো, মাসি বলছে যে তোর মেসো ওখানে অন্তত 1 মিনিট স্টপ হয়ে দাঁড়িয়েছিল। তারপরে ভিমরিকে ঘরে আসে, এসে দেখে ছুটে ফের বাইরে গিয়ে দেখছে আর কেউ নেই বাইরে, বুঝতে পারলে? যে কাঁদছিল সে আর নেই। সৎকার হলো, সৎকার হয়ে ঘরে এসে নাতি, একমাত্র নাতি, বংশে দেবে বাতি দিতে পারলো না, বুঝতে পারলে? এটা একটা কষ্ট ছিল, থেকেই গেল। ঘরে এসে এবার যেহেতু আমাদের হিন্দু সমাজে মারা গেলে তো একটা গলায় কাছা করে না, সাদা ধুতি টুতি পরে থাকে। তো সাদা ধুতি টুতি পরে রয়েছে দাদু, মেসো পরে রয়েছে, পরে এবার নিজের ঘরে ওদের লিভিং রুমে বসে, ওদের দুজনের মন মেজাজ একদম খারাপ। কি করবে ছেলেকে, এবার কি করবে ছেলেটা নিয়ে, ওরা পুরো পাগল, ঠিক আছে? ভাবছে এইসব কি করা যায় এইসব ভাবছে। হঠাৎ করে মাসি লক্ষ্য করছে মেসোর প্রাইভেট পার্ট যে জায়গাতে ওই পোর্শনের ধুতিটা না পুরো লাল জবা ফুল হয়ে গেছে, মানে রক্ত, মানে মেয়েদের পিরিয়ড চলে যেমনটা হয় না, সিমিলারলি রক্ত, ব্লাড ভর্তি। দেখছে ওই ব্লাডটা উপর থেকে টোপে টোপে পড়ছে, মানে যেমন বৃষ্টির জল পড়ে না ছাদ চুইয়ে, সিমিলারলি ব্লাডটা ওইভাবে পড়ছে। ওটা পরে জানা গেল যে ওটা ব্লাড, ঠিক আছে? ওরা বলছে লাল জল টাইপের রক্ত, মানে আলতা টাইপের হবে। তো দেখছে ওটা ব্লাডটা উপর থেকে টোপে টোপে পড়ছে। আর আমাকে দেখাচ্ছে, ওই খাটেই বসে আছে, আমাকে দেখাচ্ছে যে এইখানে তোর মেসো বসেছিল, ওইখান থেকে ব্লাড পড়ছিল, এরকম ভাবে। আমি শুধু ভাবছি যে আমি কখন পালাবো, তখন 2:30 মতো বাজে, আমি আর 1 ঘন্টা আগে পালাবো, আমি আর থাকবো না। তো বলে নিয়ে তো মেসো দেখছে যে ব্লাড পড়ছে, দেখছে ওপর থেকে। ব্লাডটা আসবে কোত্থেকে তুমি আমাকে বলো? সিলিং থেকে ব্লাড পড়ছে, ব্লাডটা আসবে কোত্থেকে? তো চেঞ্জ করতে নেই, একটা কথা আছে না, ওই যে ধুতিটা চেঞ্জ করতে নেই, তো সেই ঘাটের দিন গিয়ে চেঞ্জ করতে হয়। বাট ওনাকে চেঞ্জ করাতে বাধ্য করা হলো, বুঝলে? চেঞ্জ উনি করলো ধুতি। ঠাকুর মশাইয়ের মানে ফোন টোন করে ঠাকুরমশাই বললো আচ্ছা ঠিক আছে চেঞ্জ করে নাও, বাবার নাম নিয়ে, বাবার আশীর্বাদ আছে, কিছু হবে না বলে উনি চেঞ্জ করলো। এখানে ঘটলো অনাকাচর। অনাকাচর জানো তো? মানে অনাকাচর মানে হচ্ছে ওই দোষ পাওয়া, বোঝো? মানে আমাদের কেউ মারা গেলে, হ্যাঁ, দোষ পাওয়া বলতে চতুর্পদ দোষ, হ্যাঁ, এরকম আছে। হ্যাঁ, ওই তো দোষ পাওয়া। তো মেসোর বাবা মারা গেছিল, দোষ পেয়েছিল, বুঝলে? দোষ পেয়েছিল, তারপরে গিয়ে বাবার গলায় কাঁচা উনি চেঞ্জ করেছে, যেটা ওনাদের জন্য সুবিধাজনক হয়নি। পরবর্তীকালে ওরা ফেস করেছিল, যেটা সুবিধাজনক হয়নি, যে কারণে না আরো বাড়িতে এন্টিটির প্রবেশ, মানে ওরা অ্যাকচুয়ালি ওটা করে এটা করলো যে প্রবেশদ্বারটা আরো খুলে দিল, যারা আসতে পারছিল না তারাও আসতে শুরু করলো। এবার বুঝতে পারলে ব্যাপারটা এক কথায়? হ্যাঁ, এরকম হলো। তো এটা বুঝতে পারেনি, সেটা নর্মাল ছিল ব্যাপারটা, যেহেতু পুরোহিত বলেছে যে বাবার আশীর্বাদ থাকবে, কিছু হবে না। তো এরকম করে না 1 সপ্তাহ চলেছে। এবার ওই 1 সপ্তাহের মধ্যে মানে ওটাকে কি বলে বলো না, ঘাটের আগে একটা কি বলে, দশা হয়, যেটা 9 দিনে যে দশাটা হয়, হ্যাঁ 9 দিনের মাথায় যেটা, হ্যাঁ 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 হ্যাঁ, ওই দিনের দিন তোমার ওই সুমন যে ছিল, ও হঠাৎ করে না মানে চিল্লাচ্ছে, মানে ওকে যে, যেমন তোমাকে যদি কেউ, আমি কি বলি, হ্যাঁ, সিগারেটের ছ্যাঁকা যদি তোমাকে কেউ দেয়, তুমি একটা আ করে চিল্লাবে না, বা ছেড়ে দে লাগছে, এরকম, মানে এই যে ব্যাপারটা না, মানে কেউ ওকে ছ্যাঁকা দিচ্ছে বা কেউ ওকে চাবুক এবারই মারছে, দুটোর মধ্যে একটা হবে। ওইভাবে চিল্লালে যেমন হয়। এবারে কিন্তু ওর সিঙ্গেল ভয়েস আসছে, ওর বাবা বলছে, মানে ওর মাসি বলছে, এবার ওর সিঙ্গেল ভয়েস আসছে। এতদিনে ও চিল্লাতো, মনে হতো ওর সাথে সাথে আরো 2-4 জন চিল্লাচ্ছে, বুঝলে? বাট এবার ওর সিঙ্গেল ভয়েস পেলাম, মা বাঁচাও, মা বাঁচাও, এরকম ভাবে, মানে ওর মাকে ডাকছে আর কি। ওর মা ওপরে গেছে, দরজাটা যেই খুলেছে, সুমন ফুরুত করে পাশ দিয়ে বেরিয়ে গেল, বুঝলে? অ্যাকচুয়ালি ওটা ছিল একটা ট্র্যাপ বেরোনোর জন্য, বুঝতে পারলে? হ্যাঁ, ও বেরোতে পারছিল না তো, ট্র্যাপ। এবার ও কিভাবে বেরোবে? ওর মা সবাই মানে সবাই জানে যে ওর মা দুর্বল জায়গা, ওর ছেলে, তোর ছেলের ভয়েসে ওই জন্য
কনভার্ট করিয়ে আওয়াজটা করেই যা তোর মা এসে দরজাটা খোলে আর ও পালায়, বুঝলে, পালিয়েছে। এবারে তখন মাসি ওপর থেকে চিৎকার করলো যে ওগো বাবু ছেড়ে গেছে, মানে বাবু গেট থেকে পালিয়েছে। সঙ্গে সঙ্গে মেশো বাড়িতেই ছিল, ঠিক আছে, সঙ্গে সঙ্গে ওনাদের বারান্দাতে যে গেটটা আছে, যেটা ওদের ঘরের গেট আর কি, ওই গেটটা সঙ্গে সঙ্গে দিয়ে দেয়, ঠিক আছে। দিয়ে বলছে একটা সুমনের ওয়েট তখন চলে এসেছিল, আই থিঙ্ক বলেছিল, হ্যাঁ 39-40 এরকম অ্যারাউন্ড মানে হাইট মানে ওয়েট হবে, ঠিক আছে, এরকম চলে আসে। যে একটা 40 কেজি ওয়েটের একটা ছেলেকে তোর ওই মেশো জামদড়ো একটা লোক, ঠিক আছে, 70-72 কিলোর একটা লোক ওই 40 কেজি লোক ছেলেটাকে সামলাতে পারছে না, ধরে রাখতে পারছে না। সেই তুমি 1920 লন্ডন মানে 1920 দেখেছো যে লাস্ট সিনে ওই উড়ে উড়ে চলে যাচ্ছিল না, হ্যাঁ বলছে ওরকম একটা পা ধরে আছে, আর সুমন গিলটা ধরে কন্টিনিউয়াসলি চিল্লাচ্ছে, ঠিক আছে, আর পা ধরে মেশো শুয়ে আছে, বুঝতে পারছো, মানে এতটা শক্তি ওর মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো মাসি ছটফট করে কি করলো, মাসি মানে ঠাকুর ঘরে গিয়ে দেবী ঘটের মধ্যে একটা জল থাকে দেখবে আমাদের, ওই দেবী ঘটের জল গঙ্গা জল হয়, ঠিক আছে, তো ওই গঙ্গা জল হাতের এতে করে নিয়ে এসে না সুমনের গায়ে মারে, ঠিক আছে, মারতে সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে যায় সুমন। ওখানে গেলে ওকে আবার তুলে নিয়ে যেখানকার ছেলে সেখানকার রেখে চলে আসে। এবার ওরা রাখতে গিয়ে লক্ষ্য করছে বিছানাতে, মেঝেতে, ঘরের নিচে, ঠিক আছে, ঢালাময় ব্লাড পড়ে রয়েছে, পটি করে রয়েছে, টয়লেট পড়ে রয়েছে, মানে ওটা পুরোপুরি মানে হেল, বুঝতে পারছো। হ্যাঁ হ্যাঁ, আর ও সুমনের গায়েও, চুলেও, মুখেও, ঠিক আছে, মুখে তো রক্ত লেগে আছে, আর গায়ে শরীরের যেখানে সেখানে পটি লেগে আছে, বুঝতে পারছো, এরকম একটা সিচুয়েশনে হয়ে আছে। আর পরনে শুধুমাত্র একটা প্যান্ট, তো সে প্যান্ট একদম জীর্ণ, মানে পুরো কিছু নেই সেরকম একটা প্যান্ট, মানে ভিখারিরা ওর থেকে ভালো প্যান্ট পরে, এরকম হয়ে আছে। তো ওকে আবার গিয়ে ওই রুমে রেখে আসে। মাসি বললো ঘরটা পরিষ্কার করে দেবো, মেশো বললো কোনো দরকার নেই, ওরকম থাক, আমি এর ব্যবস্থা আমি আজকেই করে দেবো বলে, ওই যে তান্ত্রিকটা বলে গিয়েছিল যে আমার গুরু রয়েছে না, গুরু বাঁচাতে পারে, তো মেশো কি করলো, মেশো সঙ্গে সঙ্গে তান্ত্রিককে ফোন করলো, ওই তান্ত্রিকটাকে যে বাড়িতে এসেছিল একবার, সরি, তো ও আসতে ওকে ফোন করাতে ও সাথে সাথেই বলে দেয় যে তোদের যতটুকু আশা ছিল না তোদের বাঁচার, তোরা সেটুকু নিজের হাতে শেষ করেছিস, তোরা ওর ট্র্যাপে পা দিয়েছিস এগেন। এতদিন তো প্রত্যেক দিন দিয়ে আসছিলিস, তোরা ফের দিয়েছিস। দেখ আজকে তোর বাবাকে তুই হারিয়েছিস, মেশোকে বলছে আর কি, তোর বাবাকে তুই হারালি, খুব ভালো কথা, জানিস তোর বাবা দোষ পেয়েছিল? বলছে না বাবা, আমি কি করে জানবো? বলছে দোষ তো পেয়েছিল, তারপর তোরা যে অনাকাচুরটা করলি সেটা হলো তোর গলায় কাঁচা কখনো চেঞ্জ করতে নেই। বুদ্ধু এরকম ভাবে বলছে যে গলায় কাঁচা কখনো চেঞ্জ করতে নেই, ওটা কতটাই নোংরা হয়ে যাক না কেন ওটা চেঞ্জ করতে নেই, এরকম ভাবে বলছে। বলছে এরকম ব্লাড এরকম টোপে টোপে বলছে, বলছে ওটা ছিল ট্র্যাপ, ওটা তোকে ছাড়াতে বাধ্য করা হয়েছিল আর তুই ছেড়েছিস। তুই জানিস তোর বাড়িতে আর ওই 17 জন, আমি যা বলেছি, একটা ফ্যামিলি নেই, না জানি কটা ফ্যামিলি এসে ওখানে অ্যাড হয়েছে। তুই তো তান্ত্রিক সঙ্গে সঙ্গে বললো তোকে আমি নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপে, নাম্বারে কল লাগা এক্ষুনি, বলে উনি কলটা কাটে, করে ওনাকে হোয়াটসঅ্যাপে নাম্বারটা সেন্ড করাতে ওনাকে কল করা হয়। কল করার পরে উনি বলল, উনি খুব বড় মাপের তান্ত্রিক ছিল, তারাপীঠের তান্ত্রিক, অনেকেই জানে, ঠিক আছে, বুঝতে পারছো, 1 লাখ টাকা ভিজিট, এবার বুঝে নি, ঠিক আছে সবাই, প্রায় 1 লাখ টাকা ভিজিট, বুঝতে পারছো কৌস্তব দা? তো এবার বুঝে নিক বাকিটা, আমি আর কিছু বলছি না। তো ওনাকে কল করাতে, উনি বেশ বড় মাপের তান্ত্রিক ছিল, ওনাকে কল করাতে উনি ভেবেছিল একটু মামুলি ব্যাপার, তো উনি বলছে ফোনে বলছে যে তোমরা এক কাজ করো, একটা ফটো আর একটা ভিডিও ক্লিপ সামান্য আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি দেখে যদি এখান থেকে হয় এখান থেকে করে দেবো, না হলে যদি ক্রিটিক্যাল হয় তো আমি যাবো, কোনো চাপ নেই। তো বলে যথারীতি এরা করে, ভিডিও ক্লিপ একটা তোলে, একটা ফটো তুলে পাঠাতে তান্ত্রিক ওপার থেকে বলছে, কৌস্তব দা আমি শুনে এখনো আমার চারদিকে আমি দেখছি কেউ নেই তো, সিরিয়াসলি বলছে, তান্ত্রিক বলছে তোরা বেঁচে আছিস, লিটারেলি সিরিয়াসলি তোরা বেঁচে আছিস তো, নাকি আমি কোনো আত্মার সাথে কথা বলছি, বুঝতে পারছো কোশ্চেনটা এরকম? হ্যাঁ, তোরা বেঁচে আছিস তো নাকি তোরাও আত্মা, কোনটা? মানে এরকম ভাবে বলছে ওদেরকে, মেশোকে বলছে বাবা আমাকে বাঁচিয়ে নাও, আমাদেরকে বাঁচিয়ে নাও, আমার ছেলেকে বাঁচিয়ে নাও, সরি আমাদেরকে না, আমার ছেলেকে বাঁচিয়ে নাও। বলছে তোরা ভুল তো করেছিস, আর দ্বিতীয়ত তোরা গ্রাহ্য করিসনি, যেটা তোদের সব থেকে বড় ভুল ছিল।
তোরা গ্রাহ্য করিসনি। আজকে একটা ছেলে 2 বছর পজেস্ট, 2 বছর। 2 বছর মানে 2 বছর মানে আমি তোমাকে এবার একটা ঘটনা এখানে বলি। এইচএস ও দিয়েছে 2022, আমি তোমাকে বললাম 2022-এর এপ্রিল, এপ্রিলের 2 এপ্রিল এটা ছিল 2022-এর এইচএস এর রুটিন, তুমি গিয়ে দেখে নিও। হ্যাঁ, বাট ওকে, ও যে মেয়েটাকে প্রপোজ করেছিল সেটা ছিল কিন্তু মাধ্যমিকের জাস্ট পরে, মানে 11 উঠে গেছে তখন অলরেডি। তো সেটা ছিল 2021-এ, বুঝতে পারলে? কি বলছো ভাই? হ্যাঁ, ঘটনাটা হলো এটাই। ও, আমি তোমাকে ওই জন্য বললাম যে ঘটনাটা মানে ভিকটিম যে সে তার সাথে ঘটনা ঘটছে কিন্তু 2021 থেকে, বাট আমি এই ঘটনার মধ্যে ইনক্লুড হয়েছি 2022। আমি তোমাকে বললাম তো শুরুতে ওই জন্য। আর সেটাই ভাবছি যে ও দিন ধরে একটা ছেলে পজেস্ট। হ্যাঁ, এত দিন ধরে, আর শুধু একজন পজেস্ট করে নেই, মিনিমাম একটা পুরো গোটা ফ্যামিলি ছিল, 16-17 জনের মেম্বার, একটা পুরো হোল ফ্যামিলি আর কি, বৈষ্ণব ফ্যামিলি। যাই হোক, তো বলছে তোরা তো গ্রাহ্য করিসনি প্রথমত, আর দ্বিতীয়ত তোরা অনেক লেট করে ফেলেছিস। আমি জানি না কতটা কি পারবো, বাট আমাকে যেতেই হবে। এক কাজ কর, তোরা একটা টাটা সুমো বুক করে মানে বুক করে পাঠিয়ে দে, আর নাহলে আমি যাচ্ছি, আমরা যাচ্ছি, ভাড়া টাড়া বলে দিয়েছি যেমনটা হয়, ওদের ফর্মালিটি পূরণ হলো। এবার ওর বাবা ফোনটা রেখেছে, মেসো ফোনটা রেখেছে, সুমনের উৎপাত। কৌস্তব, আমি তোমাকে একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, সুমনের ঘরে যে খাটটা ছিল সেটা ছিল সেই আগেকার দিনে ইংলিশ খাট, বোঝো, মানে সেই মশারি টাঙানো চারদিক থেকে। হ্যাঁ হ্যাঁ, ওই খাট সুমনের ঘরে ছিল, ওটা মাসির মুখ থেকে শোনা। তো ওই ঘর সুমনের, ওই খাটটা তোমার ওই মেসোটা বিয়ের সময় পেয়েছিল, ওটা ওনার ছেলেকে দিয়ে দিয়েছে ওপরে আর কি থাকার। ওটা পিওর সেগুন কাঠের খাট, মাসির কথা অনুযায়ী পিওর সেগুন কাঠ। বলছে আজ অব্দি কখনো ঘুণ আসেনি, প্রায় ওদের বিয়ে হয়ে গেছে প্রায় 28-30 বছর হয়ে গেছে, একবারের জন্য ঘুণ আসেনি। বলছে সেই খাট ভেঙে গুড়িয়ে দিয়েছে সুমন, বুঝতে পারছো? মানে উপরে দোতলা ঘরটা শুধু 4টে দেওয়াল বেঁচে রয়েছে, আর উপরে সেটটা রয়েছে, আর কিচ্ছু নেই। মানে সব ভেঙে গুড়িয়ে দিয়েছে, মানে ঝড় উঠেছে ওপরে, আমফান ঝড়ের মতো ঝড় উঠেছে ওপরে। এর বাবা ফোনটা জাস্ট রেখেছে, তারপর থেকে ওই ঝড়টা ওরা ফিল করছে। আর এরা না নিজেদের ঘরে পর্যন্ত ঢুকতে পারছে না ভয়ে, বাবা মা হয়েও নিজের ছেলে। ওদিকে তান্ত্রিক বলে দিয়েছে যে আমি 2 দিনের মধ্যে, এই 1 দিনের মধ্যে আমি যাব, একটা দিন আমার সময় দিতে হবে, কারণ আমারও তো কাজ থাকে, আমি আমার কাজ ছেড়ে তারপর যাব। এবারে দেখো আমার ভাগ্যটা, আমি যেদিন যাই তার ঠিক মানে ওই দিন সন্ধ্যেবেলা তান্ত্রিকে আসার ডেট ছিল, বুঝলে? মানে ফার্স্ট বার গেছিলাম? না 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 না, যেটা সেকেন্ড বার গিয়ে আমি স্টোরিটা জানার জন্য গেছিলাম, বুঝতে পারলে? হ্যাঁ, তো আমি এবার ওই দিন সন্ধ্যেবেলায় তান্ত্রিক আসবে, বুঝতে পারলে? হ্যাঁ, এবার বলি, ও যে ওই উৎপাত গুলো করছিল, তো ওই তান্ত্রিককে ওর বাবা ফের বাইরে গিয়ে ফোন, ওই যে আমি বললাম না আমি ঢুকলাম আর মেসো বাইক নিয়ে বেরিয়ে গেল, তো উনি বাইরে গিয়ে ওই তান্ত্রিককে কল করেছিল যে এরকম এরকম উৎপাত হচ্ছে আপনাকে কল করার পরে। তো উনি বলেছিল, উনি কিছু একটা করতে বলেছিল বাড়ির বাইরে পাঁচিলের গা ধরে, তো ত্রিশুল কি সব বলেছিল, সেই সবগুলো পুঁতে দিয়েছিল, দেওয়াতে ওই সুমনে একটু শান্ত হয়েছিল, যে টাইমটাতে আমরা ছিলাম ওখানে, বুঝলে? আচ্ছা, হ্যাঁ। তো আমি বললাম, এবার মাসি বললো থাকবি বাবু, তোরা থাকবি? আমি বলছি মাসি আমার সামর্থ্য হবে না, যেটা সত্যি কথা। আর সত্যি কথা বলছি কৌস্তবদা, আমার একটু নার্ভের ইস্যু রয়েছে হালকা, ঠিক আছে, মেজর মানে মাইনর, খুবই মাইনর। মানে আমি একটু কিছুতে না আমার খুব স্পিডে হার্টবিট হয়, ঠিক আছে, খুব স্পিডে, আর আমি ভয় পেয়ে যাই, এরকম কথা জড়িয়ে যায়, এরকমটা হয় মাঝে মধ্যে, অলওয়েজ না, মাঝে মধ্যে। তো আমি বলি মাসি আমি নিতে পারবো না, আমি চলে যাই, সব থেকে বেটার হবে। রাজা বললো আমি থাকবো, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি এবার এখানে একটা কথা বলি, রাজা ওই দিন তান্ত্রিক আসবে এটাও জানতো, ওই জন্য ওকে আমাকে নিয়ে গেছিল, বুঝলে? আচ্ছা, হ্যাঁ, কারণ রাজা চাইছিল যে আজকেই সেই সব ব্যাপারটা সালটে যাবে, ঠিক আছে, ভাই এপার নয় ওপার হয়ে যাবে, তো সেই তুই জেনে যা, বুঝতে পারলে? ওই জন্য আমাকে নিয়ে গেছিল ওই দিন। তো রাজা ওভারঅল সবকিছুই জানতো যে আমার থেকে হাইড করেছিল, এবার বুঝতে পারলে? রাজা কি প্রথম থেকেই জানতো তোমাকে? না না, আমাকে যে ওই ট্রান্সফারের ব্যাপারটা ওটা রাজা জানতো না, এটা অন গড ও আমাকে বলেছিল তুই, মানে ও আমার পায়ে ধরেও ক্ষমা চেয়েছে যে ভাই আমি জানি না, সিরিয়াসলি আমি জানলে তোকে কখনোই নিয়ে যেতাম না, এরকমটা আর কি। তো আমি বললাম মাসি আমি থাকবো না। এবার আমি চলে আসার সময় না, আমি চলে আসবো আর কি, আমি রাজাকে বললাম যে যা কিছু হবে আমাকে জানাস। বললো অবভিয়াসলি জানাবো, চাপ নেই। বলে আমি চলে আসবো না, আমি এবার উঁকি মেরে মানে ঘাটটা উঁচিয়ে আমি দেখছি সুমনের ঘরটার দিকে, তুমি কৌস্তব মনে হবে গ্রিল ধরে কেউ ঝুলছে,
এরকম ফিল হয়, মানে আমি দেখছি মনে হচ্ছে কেউ গ্রিল ধরে ঝুলছে, কারণ তখন অলরেডি না 4:30 বেজে গেছে, আর গ্রামের সাইডে না 4:30 5টা মানে আর পুরো মানে কি বলবো ধান জমি চারদিকে, ঠিক আছে, মানে একটু হালকা হালকা অন্ধকার ভাব আসছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে কেউ গ্রিল ধরে ঝুলছে, ঠিক আছে। আমি দেখে না আর এক ফোঁটা দাঁড়াইনি, যে না আমি আর একদম থাকবো না, যে আমি আর পারবো না, আমি নিতে পারছি না, সিরিয়াসলি আমি আর নিতে পারছিলাম না। এবার যেন আমার মনে হচ্ছে এবার চলে যাওয়াটা উচিত, এবার আমার বাড়ি চলে যাওয়া উচিত, এখানে আর থাকা উচিত না বলে আমি বাড়ি চলে আসি। এসে আমার ওই ফকির দাদুটা যিনি ছিলেন আর কি, ওনার কাছে গিয়ে আমি সব ঘটনাটা বলি, সবটা যা কিছু হয়েছে তোমাকে যা বললাম সবটা ওনাকে বলি। বলার পরে বলছে আমি কিছুটা আন্দাজ লাগিয়েছিলাম এরকম। এবার উনি তো আর ওই লেভেলের নয়, উনি বলেছিল যে আমি কিছুটা আন্দাজ লাগিয়েছিলাম এরকম, বাট এতটা ভয়ঙ্কর আমি কখনো এক্সপেক্ট করিনি। যাই হোক, তুই চলে এসেছিস, ভালো করেছিস। তো আমাকে বললো যে তোর আর কোনো কিছু এফেক্ট হবে না। তারপরে আমাকে ওই মাদুলিটা আমাকে দিয়েছিল, ঠিক আছে, এটা আমার গলা, হ্যাঁ এখনো রয়েছে, আমি তোমাকে ফটো পাঠাই, আমার রয়েছে গলায়, অলওয়েজ থাকে। তো তারপরে আমার তারপর দিনকে আমি ওই দিনকে রাতে আমি একবার রাজাকে কল করেছিলাম, বাট ও কল রিসিভ করেনি। তো কেন করেনি, আমি পরের দিন আমাকে কল ব্যাক করলো, করে বলছে যে ভাই যা বলার তাড়াতাড়ি বল। আমি বলছি কেন, কি হয়েছে? আমি তো ওইটা জানার জন্যই কলটা করেছি, কি হয়েছে বল। বলছে এখানে কোনো মেম্বার কোথাও যেতে পারবে না, ঠিক আছে, অল্টারনেটিভ হচ্ছে মেম্বার। মানে এই যে কি হয়েছে ঘটনাটা বলতো খুলে। এখন তান্ত্রিক আসার পরে দাদা, তান্ত্রিক ঢোকার পরেই ওর যে গ্রিলটা আমি বললাম না, যে গ্রিল ধরে কেউ একজন ঝুলছে আমার মনে হলো, ওটা ছিল ওই সুমনের ঘরের বারান্দার গ্রিলটা, ঠিক আছে। বলছে তান্ত্রিক সদর দরজা দিয়ে ঢুকলো আর গ্রিলটা উপর থেকে ধুম করে ভেঙে তান্ত্রিকের সামনে পড়লো, ঠিক আছে, একদম তান্ত্রিকের সামনে। তান্ত্রিক তখন উপরে তাকিয়ে বলছে যে হাত দেখিয়ে যে আমি এসে গেছি রে, আমি এসে গেছি, তোদের আবার বন্দোবস্ত করে দেবো, তোদের থাকার বন্দোবস্ত করে দেবো বলে উনি একটা কিছু মন্ত্রতন্ত্র জপ করে জল নিয়ে বাড়ির দিকে ছিটিয়ে দেয়, দিয়ে বললো গ্রিলটাকে সরিয়ে দাও, বলে গ্রিলটাকে সরিয়ে দেয়। বলছে ও আমাকে মারতে কখনো পারবে না, তান্ত্রিকটা বলছে ওদেরকে যে ও আমাকে কখনোই মারতে পারবে না, আমার সেরকম রক্ষা কবচ আমার কাছে রয়েছে, ও 1000 ট্রাই করলেও মারতে পারবে না। এবার ওদের একটা কনসার্ন হবে, যেহেতু গ্রিলটা পড়ে গেছে, ও তো ছাদ থেকে যখন তখন ঝাঁপ দিতে পারে না। তো বললো কিচ্ছু করবে না, ও আমি চলে এসেছি, বেঁধে নিয়েছি ওকে, ও বাঁধা হয়ে গেছে, ও কোথাও যেতে পারবে না। ও যেরকম সিরিয়াসলি আমাকে রাজা বলছে কচ্ছপ যেমন ভাবে থাকে, জানো কচ্ছপ দেখেছো তো, বলছে ঠিক ও সিমিলারলি হাত দুটো পা আর মুখটা ওইরকম করে কচ্ছপের মতো হয়ে চুপচাপ বারান্দাতে পড়ে আছে, আর মুখটা নিয়ে নাড়াচ্ছে, দুদিকে লাল বেরোচ্ছে মুখ থেকে, চোখ দুটো লাল জবা ফুলের মতো, আর গো করছে, মানে গো মানে সেই তোমার স্লিপিং প্যারালাইজ হলে যেমনটা করে না আওয়াজ, সিমিলার আওয়াজটা করছে, আর ওইরকম করছে, মানে পুরোপুরি যেন ওকে কেউ বেঁধে রেখেছে, মানে ওই ক্লাম দিয়ে না বারান্দার সাথে কেউ সাঁটিয়ে রেখেছে এরকম ভাবে, মানে ও নড়তে চড়তে পারছে না। ওটা ওই গুণিনটা বলছে, রাজা বলছে তখন আমি জানতে পারলাম যে এই গুণিনটা কোন লেভেলের পাওয়ারফুল ভাই, ঠিক আছে। তো বলছে যে গুণিনটা এসে বললো যে তোমাদের বাড়িতে কিচ্ছু নেই, সিরিয়াসলি ওই আগের যে তান্ত্রিকটা বলেছিল ইনি সিমিলারলি বলছে যে কিছু নেই, পুরোপুরি শ্মশান গ্রেভিয়ার্ড হয়ে গেছে এটা, তোমরা এক কাজ করো, একে আমি ঠিক করে দেব, কথা দিচ্ছি, বাঁচিয়ে নেবো যে কোনো ভাবে, যাই হোক যাই করতে হবে, বাট তারপরে তোমরা কতটা সুস্থ থাকবে বা তোমাদের এই বাড়ি কতটা সুস্থ থাকবে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। বলছে কেন? বলছে দেখো আমি তোমার ছেলেকে সুস্থ করে দিয়ে চলে যাব, ঠিক আছে, তোমার বাড়ির জায়গাটা এমন হয়ে আছে, আমি আজকে সুস্থ করে দেবো, আজকে বেঁধে বুঁধে দিয়ে চলে যাবো, ঘর টর বেঁধে দিয়ে চলে যাবো, সমস্ত কিছু করে দিয়ে চলে যাবো, আগামী দিনে ফের হলে হতে পারে, কারণ এই বাড়িটার মাটি আর ঠিক নেই। আচ্ছা, তো তুমি একটা কাজ করতে পারো, পুনরায় সবকিছু করো, তোমাকে বাড়ি পুরো ভাঙতে হবে, ভেঙে নতুন করে তোমাকে বাড়ি বিল্ড করতে হবে, ঠিক আছে, আর সেটা বাস্তু তন্ত্র মানে বাস্তু যেটা হয় না, বাস্তু মতে যেটা বলে, বাস্তুশাস্ত্র মেনে, হ্যাঁ বাস্তুশাস্ত্র মেনে তোমাকে ফের নতুন করে বাড়িটাকে বিল্ড আপ করতে হবে, তবে গিয়ে তুমি আবার এখানে জীবনযাপন করতে হবে, আদারওয়াইজ বাড়িটারি বিক্রি করে দিয়ে চলে যাও, ঠিক আছে, এটা বলে। তো এবার কি করে উনি ওনার সাথে 2-3 জন আরো শিশু টিশু এসেছিল আর কি। তো 72 ঘন্টা হোম চলে, হোমের আগুন 72 ঘন্টা নেভেনি কৌস্তবদা, জীবনে কখনো শুনেছো এরকম, দেখেছো না? 72 ঘন্টা হোমের আগুন নেভেনি, আর কাউকে ঘুমোতে দেয়নি, মানে ওই তান্ত্রিক যিনি ছিলেন কাউকে ঘুমোতে দেয়নি, 72 ঘন্টা হোম করেছে। রাজা বলছে আমি
ফার্স্ট মানে সেকেন্ড ডেতে হোম চলছে রাত্রে, তখন 1:30-2 বাজবে, আর আমি বলছে ভাই আমি চলে না এসে যে কি ফাঁসা ফেঁসে গেছি সেটা একমাত্র আমি জানি, কারণ বলেছিল যে কটা মেম্বার আছে তারা কিন্তু কেউ আর এই বাড়ি ছেড়ে যেতে পারবে না যতক্ষণ না আমি পারমিশন দিচ্ছি, বুঝতে পারলে? ও যাই কিছু হয়ে যাক, বলছে যদি ওই সুমন যদি দা নিয়ে কোপাতেও আসে তুমি কিন্তু তোমার জায়গা থেকে নড়বে না, সবাইকে একটা বাউন্ডারি করে দিয়েছিল, বুঝলে? তো এরকম ভাবে বলছে যে এরকমও হতে পারে যে ও তোমাকে দা নিয়ে তোমার কাছে মারতে এলো, তোমার মানে কুপিয়ে দিতে এলো, কিন্তু তুমি তোমার একটা জায়গাতে চুপচাপ থাকবে, ওই বাউন্ডারির বাইরে পা দেবে তো তোমাকে সত্যি সত্যিই কুপিয়ে দেবে, বুঝতে পারলে? তো বলে আমি যে কি ভাষা ফেঁসে গেছি ভাই সেটা একমাত্র আমি জানি। বলছে ফার্স্ট ডেতে হালকা পাতলা একটুখানি অ্যাক্টিভিটিস হলো, চিল্লাচ্ছে খুব, হ্যাঁ ভেঙে দেবো শেষ করে দেবো, কোনো বাপের বেটা নেই যে আমাদেরকে বাঁচাবে, একে বাঁচাবে, ঠিক আছে, এইসব নানান কিছু শুনলাম। সেকেন্ড ডেতে ওর পুরোপুরি চেঞ্জ, বলছে ভাই 2 মিনিট মেয়েদের গলাতে কথা বলছে, পুরোপুরি মেয়ে, মানে একটা দেখো হিজড়েদের গলা অন্যরকম হয়, মানে ছেলে মেয়ে মিশিয়ে যেটা ওটা আলাদা হয়, বাট পুরো মেয়েদের গলাটা অন্যরকম হয়। বলছে পুরো মেয়েলি কথায় কথা বলছে 2 মিনিট, আবার না বয়স্ক থুরথুরে বুড়ো দাঁত পড়ে গেলে যেমন কথা বলে জানো, আচ্ছা আচ্ছা, তেমন ওই ল্যাঙ্গুয়েজে কথা বলছে। আবার 2 মিনিট না স্ট্রিক্ট টিচার যেমন হয় না, পড়াশোনা করো চুপচাপ, ওই রকম স্ট্রিক্ট ভাষাতে কথা বলছে। আবার কখনো মানে নানান রকম ভাষাতে বলছে, 14-15 রকম ভাষাতে কথা বলছে। হ্যাঁ একবার ওই যে মন্ত্র জপ করে জানো পুরোহিতদা, ওই পৈতেটাকে আঙুলের সাথে জড়িয়ে কেমন করে, তো তেমন ভাবে বসে ওরকম করছে। এবার ওরা যজ্ঞটা করেছিল সুমনের বারান্দাতে, বুঝলে? আচ্ছা, হ্যাঁ, তো যজ্ঞটা করেছিল। এবার তান্ত্রিক স্ট্রিক্টলি বলে দিয়েছিল এই যজ্ঞের কোনো ভিডিও শুট করবে না, যজ্ঞ হচ্ছে ভিডিও করবে না, বা ওর অ্যাক্টিভিটিস কেউ ভিডিও করবে না, স্ট্রিক্টলি বলে দিয়েছিল, ঠিক আছে? কি কারণে আমি জানি না, বাট এটা বলে দিয়েছিল রাজাকে, সবাইকে বলে দিয়েছিল, রাজাকে নয়। তো রাজা এটা আমাকে বলেছিল, তো বলছে নাহলে আমি ভাই তোকে দেখাতাম সিরিয়াসলি। বলছে ফোন টোন তো আমি মাসির ঘরে রেখে দিয়ে সবাই ফোন এক জায়গায় জমা নিয়ে নিয়েছিল, ওদের যে শিষ্য এসেছিল। তো এটা চলে দ্বিতীয় দিন ওইটা হলো, ঠিক আছে? নানান রকম ভাষাতে থ্রেট দিচ্ছে যে বাড়ি তো শ্মশান্ত করে দিয়েছি, দেখ এই দুজনকে মারতে কোনো ফ্যাক্ট না, বলছে ওরা যে এই দুজনকে মারাটা কোনো ফ্যাক্টই না, এই দুজনকে মারতে আমরা চাইছিলাম না, এদেরকে একটু দেখাচ্ছিলাম যে তামাশা কেমন হয়, বুঝলে? বলে না মদ কা নাঙ্গা নাচ কেমন হয়, সেরকম দেখাচ্ছিলাম এদেরকে, তাছাড়া মারা কোনো ফ্যাক্ট নলে এদেরকে, এরকম ভাবে থ্রেট দিচ্ছে। তখন ওই তান্ত্রিক বলে ওই যে স্পিরিট গুলো, যে 17 জন ফ্যামিলি মেম্বার ওকে পজেস্ট করেছিল, তার মধ্যে না একটা সমবয়সী ছেলে ছিল যেটা ওই সুমনের বয়সের ছেলে, বুঝলে? আচ্ছা, হ্যাঁ, যে ওকে অলওয়েজ পজেস্ট করে থাকতো সারাক্ষণ, মানে ও কখনো ওর বডি ছেড়ে যায়নি। আর ওর যে ফ্যামিলি মেম্বার যে বাকি 15-16 জন ছিল, ওরা না যাতায়াত করতো, বুঝলে? আর যেত কোত্থেকে জানো কৌস্তবদা, তুমি বললে বিশ্বাস করবে, ওই বাবা মহাদেবের ওপর থেকে যেত, বুঝলে? ওই মন্দির সোজা হয়ে বাবা মহাদেবের ওপর থেকে ওই রাস্তা দিয়ে সোজা বটগাছ ওই দিক চলে যেত, বুঝলে? দ্যাটস ওয়াই প্রত্যেকটা মূর্তি ভেঙে গেছিল। আর পুরোহিত ওই তান্ত্রিক যিনি এসেছিলেন উনি বলেছিলেন যে তোমার বাড়িতে দেবদেবী তো দূরের কথা, পজিটিভ 1%ও নেই, পজিটিভ এনার্জি 1% বলছি ভুল, 0.1%ও নেই, পজিটিভ এনার্জি বলেই যাও, ঠিক আছে? এরকম বলেছিল, কোনো কিচ্ছু নেই, মূর্তি নামেও আছে, কিচ্ছু নেই, এরকম ভাবে বলেছিল আর কি। তো এটা হলো বলার পরে তো তান্ত্রিক তখন ওই বলেছিল যে এরকম ব্যাপার, ওরা 17 জন, আর এদের বয়স খুব মানে অনেক পুরানো, এরা মারা গেছে আজকে না, বা 5 বছর 10 বছর আগে না, এরা মারা গেছে প্রায় 60-70 বছর, আনুমানিক 60-70 বছর আগের, যা এরা প্রেত জনি পেয়েছিল। গল্পটা তখনই বলেছিল যে যজ্ঞ চলছে কিন্তু, ঠিক আছে? তখনই বলেছিল যে এরা কেউই নর্মাল নয়, বাট এরা একটা সময়ে যেহেতু বৈষ্ণব ছিল, ঠিক আছে, তো সেহেতু এদের মধ্যে না ওই অ্যাগ্রেসিভনেসটা এখনো দেখায়নি, বাট দেখাবে, যেহেতু নেগেটিভ, এরা যতই ভালো হোক নেগেটিভ তো না, তো দেখাবে। আর অলরেডি তোমরা তার এফেক্ট পেয়েছো, ঠিক আছে? সবে তোমাদের বাবা হারিয়েছে, ধীরে ধীরে না তোমাদেরকে হয়তো মারতো না, তিলে তিলে মারতো, কোনো বড় সড়ো রোগ দিয়ে দিত, তো তোমরা আস্তে আস্তে শেষ হয়ে যেত। তো এরা না প্রেত জনি পেয়েছে, এরা মুক্তি পায়নি, এদেরকে কোনো তান্ত্রিক সাজা দিয়েছিল, যে সাজা এরা ভুগছিল, ঠিক আছে? এবার দেখো তুমি কৌস্তবদা রাস্তা দিয়ে যাচ্ছ, তোমাকে কেউ মেরে পালালো, ঠিক আছে? ভালো করে বোঝো, তোমাকে কেউ মেরে পালালো, যে পালালো তুমি তাকে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো? আর তোমাকে মানুষ তাকে না বকে তোমাকে বকছে, তো তোমার রাগ একটা হবে না? বুঝতে পারলে না কথাটা? বুঝতে পারছি।
হ্যাঁ, তো এদের সাথে ঘটনাটা সিমিলার হয়। কিরকম হয় মানে এরা যাকে পজেস্ট করে, ঠিক আছে, এই পজেস্ট করে অন্য 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 কাউকে, অন্য কেউ, তো যে তান্ত্রিক ছাড়িয়েছিল তাদেরকে, তো ভুল করে না এদেরকেও সাথে অ্যাড করে নেয়, ঠিক আছে, ধরে নেয় এদেরকে, কিন্তু এরা আদৌ পজেস্ট করেনি, বুঝতে পারলে? আচ্ছা, পজেস্ট ওদের সাথে অ্যাড করে নিয়ে, ওই যে বললাম না একটা সমবয়সী ছেলে ছিল, ওই সমবয়সী ছেলেটা ওর ফ্যামিলি মেম্বার ছিলই না, ঠিক আছে, আচ্ছা, ওর সাথে ওর অ্যাটাচ করা হয়, মানে একে ধরে, যেহেতু একটা নেগেটিভ এনার্জি এক জায়গায় কিছুদিন থাকলে না ওখানে আরো 4-5টা এনার্জি এসে জমা হয়, এটা আমি শুনেছি। একটা এনার্জি কখনো থাকে না, ওখানে প্রচুর এনার্জির বাস থাকে। তো ধরেছিল একজনকে, এর সাথে যেহেতু ওরা ছিল তো ওদের সবাইকে ধরে নেয়। এবার দেখো ওরা কোনো দোষ করেনি, বাট ওরা শাস্তি পেয়েছে, তো ওরা তো ফুঁসছিল রেগে, বুঝলে? আর সেই সময়তে গিয়ে এ সুতোটা কাটে, আর পুরোপুরি ওরা রাগটা এর ওপর তোলে। এবার ওরা অ্যাকচুয়ালি বোঝাতে চাইছিল যে এটাই হচ্ছে মৃত্যুর খেলা, এটা হচ্ছে মৃত্যু লীলা, এটা ওরা দেখাতে চেয়েছিল, বুঝলে? তো বললো, তারপরে গিয়ে 3 নম্বর দিন গিয়ে সুমন বমি করছে। কৌস্তব দা, তোমাকে কি বমি বলি, মানে এত বাজে গন্ধ, মানে মদ খেয়ে বমি করলেও মানুষ এত বাজে গন্ধ হয় না। বলছে মদ খেয়ে যে বমিটা করে সেই বমিটাকে পচিয়ে দে, যেমন গন্ধ হয়। রাজা আমাকে বলছে, মানে কিরকম বাজে বিশ্রী গন্ধ ভাবো। বলছে পুরো ঘর বমি করে ভরিয়ে দিয়েছে। তো পুরো তান্ত্রিক যিনি ছিলেন উনি বলেছিলেন যাই খুশি হয়ে যাক, আমি বলেছি না যা খুশি হয়ে যাক, মার্ডার করতে এলেও তোমরা তোমাদের জায়গা থেকে নড়বে না। তোমাদের গন্ধ লাগছে তো, আমারও গন্ধ লাগছে, চুপচাপ বসে থাকো, কিছু হবে না। বলছে ওই বমি টমি করে ওর ওপর শুয়ে পুরো বমি মেকেছে কৌস্তবদা, ঠিক আছে? হ্যাঁ, ওইটার ওপর বলে সেই বলে না, সেই জ্যান্ত মাছকে তুমি জল থেকে তুলে ডাঙায় দিলে যেরকম ভাবে ছটকায় না, ওই রকম ভাবে লিটারেলি ওই বমির ওপরে ছটকেছে পুরো, ঠিক আছে? আর ছটকাচ্ছে, ওই রকম মুখ থেকে থ্রেডলি আওয়াজ বেরোচ্ছে, গাল থেকে লাল বেরোচ্ছে, আর ওই রকম চিৎকার। এটা পুরো একটা গোটা রাত চলে, 3rd ডে, ঠিক আছে? ভোর 5টাতে গিয়ে যজ্ঞ সম্পূর্ণ হয়, ছেলে সুস্থ ইন দ্য সেন্স সবাইকে ওই তান্ত্রিক ধরে নেয়, ঠিক আছে? সবাইকে ধরে নিয়ে আবার বেঁধে দেয়, দিয়ে তান্ত্রিক বলে এটাকে আমি সাথে করে নিয়ে চলে যাচ্ছি, একে যেখানে রাখার সেখানে আমি রেখে দেবো, তোমাদের কাউকে দেবো, তোমরা গিয়ে আবার কোথাও রেখে দেবে, কেউ আবার খুলে দেবে, তার আবার হয়ে যাবে, তো এটা চলতে থাকবে বংশ পরম্পরার মতো। তো এরকম ভুল আর আমি করবো না, ঠিক আছে? কাঁচা কাজ করবো না, আমি গঙ্গার মাঝখানেই ফেলবো। বলে উনি নিয়ে ওটা চলে যায়, ঠিক আছে? তো এবার তারপরে কয়েকটা ঘটনা বলি। ছেড়ে দেওয়ার পরে মানে ও যখন সুস্থ হয়ে যায় কৌস্তবদা, ওকে ওর মা জিজ্ঞেস করছে যে তোর কি হয়েছিল, তুমি মানে কি বলবো, বললে বিশ্বাস করবে না হয়তো, বা হয়তো দর্শকরাও বিশ্বাস করবে না। ও বলছে আমার এইটুকু মনে আছে যে আমি ভোরবেলা একটা কাক নিয়ে গেছিলাম ওই বটগাছ তলায়, বড় বটতলায় জায়গাটার নাম, বড় বটতলাতে। তারপরে তো আমি এসে সকালে শুয়ে পড়লাম, আর এই তো আমাকে ঘুম থেকে তুললে, আর আমার গায়ে সব কি, মানে ওর যেই 1 বছর টাইম পিরিয়ডটা না, 1.5 বছর মতো, ওর কিছু মনে নেই। ও যে পরীক্ষাও দিয়েছে ও জানেই না, বুঝলে? আচ্ছা। হ্যাঁ, তো এবার এরা বুঝতে পেরেছে যে ও কিছু জানে না, মানে ও মনে নেই ওর আর কিছু। এবার এরা ভেবেছে এই কদিনের ঘটনা ওর মনে নেই, এরা এটুকু জানে না যে ও কিচ্ছু মনে নেই, ওর লাস্ট 1-1.5 বছরের যা কিছু হয়েছে কিচ্ছু মনে নেই ওর, ঠিক আছে? আচ্ছা, বলছে এত খিদে পেয়েছে, তো তান্ত্রিক বলছে ওকে কিছু খেতে দিও না, ও যা খেতে দেবে সব তুলে দেবে, ওর কিচ্ছু নেই শরীরে, যেটা সত্যি কথা, কিছু ছিল না ওর শরীরে। 33 কেজি ওজন হয়ে গেছিল, বুঝতে পারছো? একটা 21-22 বছরের ছেলে 33 কেজি, মানে বুঝতে পারছো ওজন হয়ে যায়। আমি রোগা বলি, কিন্তু ওকে দেখলে তোমার মনেই হবে যে এর কিচ্ছু নেই। তো ওকে হসপিটালে অ্যাড করা হয়, ওই নলের সিস্টেমে খাবার দাবার কদিন চলে, একটু সুস্থ হয়, ঠিক আছে, একটু মানুষের মতো দেখতে হয়। তখন ওর বাবা ওই মেয়েটার বাড়িতে যায়, মেশো আর কি, মেশোটা ওই মেয়েটার বাড়িতে যায়, গিয়ে মেয়েটার কাছে ভালোভাবে ভদ্রভাবে যে কি হয়েছিল আমাকে একটু বলতো। তখনই মেয়েটা লজ্জায়, দেখো একদিকে একটা লজ্জা আছে, কারণ ও কি বলেছিল তো জানতো একদম। হ্যাঁ, তো ওর একটা লজ্জা কাজ করছে, তো ও থতমত মানে কিন্তু করে না বলে দেয়, যেহেতু যতই হোক বাচ্চা মেয়ে, বয়স কম, অতটা বুদ্ধিশুদ্ধি হয়নি, তো বলে দেওয়াতে মেশো একটু রেগেও যায়, প্লাস একটু ইয়েও হয়, ঠিক আছে, কি বলবো, মানে হ্যাঁ, যে ঠিক আছে চল, তুই বলে দিয়েছিস যখন হয়েছে, আমার ছেলের অবস্থা জানিস কি হয়েছিল,
তখন গিয়ে মেশো আবার ওই ঘটনাটা পুরোটা বলাতে না, মেয়েটার মাটির তলা থেকে, এই পায়ের তলা থেকে মাটি সরে যায় যে এরকমটা করেছে। আর সত্যি কথা বলছি, কৌস্তবদা 453 পেয়েছিল এইচএসে। কি বলছো? সিরিয়াসলি, তুমি ভাবতে পারছো? 453ই পেয়েছিল। তো মেয়েটা বলছে ও 453 না পেলেও ওকে আমি বিয়ে করবো, না পেলেও ওকে আমি বিয়ে করতাম। সরি, কারণ দেখো কেন আমি বলছি না, ও যে এই যে ভুগেছে না, কষ্টটা পেয়েছে না, এটাতে মেয়েটা একটু সেন্টিমেন্টাল হয়ে যায় যে এরকমটা করার ও কেন করলো। ও তার মানে আমাকে খুব ভালোবাসে, ও মেয়েটা এটা ভাবছে, ঠিক আছে, যে ও আমাকে ভালোবাসে বলেই আমাকে পাওয়ার জন্য এইসবগুলো করতে গিয়েছিল, যে কারণে গিয়ে ও এত কিছু ফেস করে। তো ওকে আমি বিয়ে করবো। এবার দেখো, বিয়ে করার এটা একটা কারণ, আরো একটা কারণ আছে, আমি তোকে বলি শোনো, এটা আউট অফ দ্য টপিক আমি বলছি, কৌস্তবদা তুমি মানো কি জানি না, মেয়েরা না নিজেদের সিকিউরিটি আগে দেখে, ঠিক আছে। মেয়েটা দেখছে যে, মেয়েটা দেখো সেই ভবিষ্যতে কাউকে না কাউকে বিয়ে তার করতেই হবে। ছেলেটার বাবার যথেষ্ট টাকা পয়সা আছে, বাবার ভালো বিজনেস আছে, গাড়ি বাড়ি সব রয়েছে, জায়গা জমি সব রয়েছে, টাকা পয়সা কি লাগবে সব রয়েছে। তো এর থেকে সিকিউর ছেলে কোথায় পাবে? সেই তোকে বিয়ে করতেই হতো একদিন। আর ছেলে খারাপ না, ছেলেকে বিয়ে তো রাজি হয়ে যায়। তো এরকম ভাবে হয় ঘটনাটা। এখন ছেলেটা মোটামুটি ঠিকঠাক আছে, যদিও ওদের সাথে আর কোনো কন্ট্যাক্ট নেই। আমি রাখিনি, যেটা সত্যি কথা, পার্সোনালি বলছি। কেন রাখিনি তার পিছনে কারণটা তো বলেই দিলাম। কারণ আমার কোথাও না কোথাও একটু খারাপ লেগেছিল যে ঠিক আছে মানছি আমি যে ওরা বাঁচতে গিয়ে এটা করেছিল, বাট আমি কেন? হোয়াই মি? আমি কেন? আমি তো কোনো ক্ষতি করিনি না, ওদের তো আলটিমেট কোনো শত্রু ছিলাম না। তাহলে আমার উপর কেন ট্রাই করলো এটা? আর সেটা করেছে, ধরাও পড়েছে, আমি ধরেও ফেলেছিলাম, মানে যাই হোক উপরওয়ালা কৃপাতে ধরা পড়ে গেছিল। বাট এটা কেন করলো? আমার কোশ্চেন ছিল এই কেন অ্যান্সার আমি আজও পাইনি। দ্যাটস ওয়াই ওদের সাথে কোনো রকম কোনো কানেকশন আর রাখিনি। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইট। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। কিন্তু তার আগে আমি এটা জানাই যে আপনারা যদি আমার সাথে এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিং করতে চান বা আপনার কোনো স্পিরিচুয়াল হেল্প লাগে, তাহলে আমাকে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নাম্বারে। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।